আচ্ছা, গত ক্লাসে হচ্ছে আমরা বেশি কিছু করি নাই, জিনিসপত্রগুলো সম্পর্কে জানছি আর কিছু প্লাগইন ইনস্টল করছি। যেমন এলিমেন্টরটা ইনস্টল করছি, এলিমেন্টর প্রোটা ইনস্টল করছি, যেটা আপনাদের গ্রুপে আমি কিছুক্ষণ আগে দিয়ে দিছি। ওটা আপনাদের গ্রুপে আছে, ওই দিক থেকে ডাউনলোড করে নিন। তারপর হচ্ছে লাইট স্পিড ক্যাচ, এটা অটোমেটিক। আমরা ওই যে সাবডোমেন বানাইছি, এটা আমার ডোমেন থেকে এটা আসে। ডাব্লিউপি বিট ব্যাকআপ নেওয়ার জন্য কেমনে কাজ করে এটা আমি ওয়েবসাইট বানানোর পরে দেখা দিব। ইউস্টেসিও দিয়ে আমরা পুরো ওয়েবসাইটের এসইও করবো, এটা হচ্ছে এসইও টুলস। তো এই জিনিসগুলো আমরা ইনস্টল করছিলাম। তো আজকে আমরা একদম সরাসরি যাবো যে একটা পেজ কিভাবে ডিজাইন করতে হয়। পেজ ডিজাইন কিভাবে করতে হয়, ধরেন আমি যদি আমার যে ওয়েবসাইটটা আছে এটা যদি আমি একটু, যদিও আমার ওয়েবসাইটটা মানে এত সুন্দর ডিজাইন না, তারপর দেখানোর মতো যদি আপনি দেখেন, মানে আমার ওয়েবসাইট যেটা আছে ওটা দিয়ে আপনি কি করতে পারবেন, ফ্রি যদি এলিমেন্টর থাকে ওই ফ্রি এলিমেন্টর দিয়ে আপনি কাজ করতে পারবেন আমাদের ভিতরে। কয়েকটা জিনিস আমি প্রিমিয়াম জিনিসপত্র ইউজ করছি, আর বাকি কোনো কিছু আমি প্রিমিয়াম ইউজ করিনি। জাস্ট মানে স্টুডেন্টদের দেখানোর জন্যই আমি সাইটটা ইয়ে করছিলাম। হয়ে গেল সাইট। নেটওয়ার্ক স্লো। ওমা। আচ্ছা, যদি ধরেন এই যে সাইটটা আছে, এই সাইটটা হচ্ছে অ্যাস্ট্রার উপরে বিল্ড করা। কালকে তো আমরা অ্যাস্ট্রা থিমটা ইনস্টল করছিলাম গত ক্লাসে। অ্যাস্ট্রা ইনস্টল করছি, এটাও আমার অ্যাস্ট্রাতেই করা। এই পুরা যে সাইটটা দেখতেছেন, এটা পুরা সাইটই হচ্ছে নিজের হাতে করা, মানে প্রতিটা পার্টি আমরা নিজেরা ধরে ধরে করছি, যে কোনো কিছুই মনে করেন যে কোনো ধরনের টেমপ্লেট ইউজ করা নাই। এই পুরো জিনিসটাই আমরা করছি। কারণ এই যে জিনিসটা আছে, এই জিনিসটা আপনার একটু বুঝতে হবে যে আসলে জিনিসটা কিভাবে কাজ করতেছে। আপনারা সবাই অলরেডি জানেন যে একটা ওয়েবসাইটের তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে হেডার পার্ট, বডি পার্ট আর ফুটার পার্ট। মানে আমার কাজ করার সময় আমার ওই তিনটা জিনিস অ্যাপ্লাই করতে হবে। আপনার হেডার পার্টে কাজ করতে হবে, আপনার বডি পার্টে কাজ করতে হবে, আপনার ফুটার পার্টে কাজ করতে হবে। যেমন এটা হচ্ছে আমার হেডার পার্ট, ওয়েবসাইটের হেড। এটা হচ্ছে এদিক থেকে শুরু হলো আমার বডি। বডি যতক্ষণ না ফুটার আসছে ততক্ষণ বডি, এতটুকু পর্যন্ত আমার বডি। এই পার্টটা হচ্ছে আমার ফুটার পার্ট। ঠিক আছে? এই ফুটার পার্টে কি আছে, আমার একটা লোগো আছে, আমার সোশ্যাল মিডিয়া আইকন গুলো আছে, আমার বিভিন্ন ধরনের বিজনেস নিউজ যেগুলো আছে ওইগুলোর নাম টাম দেওয়া আছে, কি কি সার্ভিস দেয় ওইটা দেওয়া আছে। আমাদের একটা নিউজ লেটার আছে, ওই নিউজ লেটারের সাবস্ক্রিপশন যদি চান এদিকে মেল দিতে পারেন, মেল দিলে আমরা এর ভিতরে নিউজ লেটার পাঠাতে পারি, ওইরকম একটা সিস্টেম আছে। এরপর হচ্ছে আমাদের কপিরাইটটা এদিকে দেওয়া আছে, যে কপিরাইটটা আসলে কে রিজার্ভ করছে। ঠিক আছে? যেমন 2024 সালে এদিকে দেওয়া আছে, ডিসেম্বরের 31 তারিখ যখন চলে যাবে, ডিসেম্বর কি 31 না 30? আচ্ছা, তো 31 তারিখ যখন হয়ে যাবো তখন এটা কপিরাইট 2025 হয়ে যাবে। ঠিক আছে? আর কপিরাইট সবসময় আমি রিজার্ভ করবো এদিক থেকে, এদিকে অন্য কেউ এটা রিজার্ভ করতে পারবে না, কারণ ওয়েবসাইট আমার। তো এই যে বেসিক যে ইনফরমেশন গুলা, এইগুলো সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। মানে একটা হোম পেজ কিরকম হয়, একটা হোম পেজ হচ্ছে সবগুলা পেজের, একটা ওয়েবসাইট হচ্ছে অনেকগুলো ওয়েব পেজ নিয়ে একটা ওয়েবসাইট গঠিত হয়। যেহেতু অনেকগুলো ওয়েবসাইট নিয়ে একটা ওয়েবসাইট গঠিত হয়, আপনার যে হোম পেজটা আছে ওই হোম পেজটা হবে সবগুলা পেজের একটা রিপ্রেজেন্টেটিভ। মানে আপনার যতগুলো পেজ আছে ওই সবগুলো পেজের রিপ্রেজেন্টেটিভ কে হবে, আপনার হোম পেজ। এই কারণে আমরা কি করি, প্রথমে সবার লাস্টে আমরা হোম পেজটা রেডি করি। প্রথমে আমরা আমাদের অন্য যে পেজগুলো আছে, বাকি যে পেজগুলো আছে, মানে আমাদের সার্ভিস পেজ, আমাদের কন্ট্যাক্ট পেজ, আমাদের অ্যাবাউট পেজ, আমাদের ব্লগ পেজ, সব আমরা রেডি করি আগে। যত ধরনের ওয়েবসাইট আছে, মানে যত ধরনের পেজ আছে সব রেডি করার পর এরপরে গিয়ে আমরা হোম পেজ রেডি করি। হোম পেজের ভিতরে আমরা সবগুলো পেজে কানেক্ট করি, একটার সাথে আরেকটা কানেক্ট করি। আমার এদিকে এত বেশি ইয়া নাই, মানে এত বেশি আমরা কি বলে স্ট্রাকচার করি নাই। একটা ওয়েবসাইট একটা স্ট্রাকচার উপরে দাঁড়ায় থাকে। ঠিক আছে? যদি আমি আপনারা একটা ওয়েবসাইট দেখাতে চেষ্টা করি, জাস্ট একটা লার্নিং পারপাস আর কি, আমাদের একটা কাজের, মানে একটা ওয়েবসাইট কিভাবে আসলে বিল্ড করা হয় ওই জিনিসটা আমি আপনাদের দেখাতে দিতেছি। ধরেন আমাদের একটা ইনোভেট ডিজিটালের একটা কাজ আছে। ফিগমা কই, ফিগমা ডক, একটু সময় দেন আমার, হ্যাঁ। ডক, ফিগমা কো, এই যে ফিগমা। একটা ওয়েবসাইট আসলে কিভাবে, ওয়েবসাইট তৈরি করার আগে কি কি করতে হয় ওই জিনিসটা জাস্ট আপনাদের দেখাই যাচ্ছে আমি। একটা ওয়েবসাইট বানানোর আগে ওয়েবসাইট আগে ডিজাইন করতে হয়, যেটা আমরা বলি ইউএক্স ইউআই ডিজাইন। ইউএক্স ইউআই ডিজাইনটা কি? ইউএক্স ইউআই ডিজাইনটা হচ্ছে ইউজার ইন্টারফেস। ইউআই হচ্ছে ইউজার ইন্টারফেস, আর ইউএক্স হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। মানে আপনার একটা ওয়েবসাইট আছে, এটা দেখতে কেমন হবে, এটার একটা ডিজাইন করা। আর ওইটাতে কিভাবে আপনি একটা এক্সপিরিয়েন্স দিতেছেন। যেমন আমরা অ্যাডের ভিতরে আমরা ফেসবুক অ্যাড যখন করছি তখন আমরা কাস্টমার জার্নি সম্পর্কে জানছি, যে এই একটা প্রসিডিউরের ভিতর দিয়ে কাস্টমার জার্নি হয়।
তো এসএমএস আপনার এই যে সাইটটা আছে এই সাইটটার ভিতরে মানুষ কোন জায়গায় ক্লিক করলে কি হবে, কোন ফাংশনটা কিভাবে কাজ করতেছে এই জিনিসগুলো সম্পর্কে একটা ডিজাইন করে নেওয়া। তো এদিকে যদি আপনার একটা ডিজাইন দেখি আমরা, যেমন এদিকে একটা ডিজাইন আছে অলরেডি, দেখেন, দেখতেছেন তো আপনারা নাকি? আচ্ছা, এটা দরকার নাই, আমাদের সাইন করাই আছে। যেমন এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে, এটার নাম হচ্ছে ভিজিবল লোকাল। এই যে ভিজিবল লোকাল যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইট কিন্তু ডোমেন পৃথিবীতে এক্সিস্ট করে, কিন্তু ওয়েবসাইট এক্সিস্ট করে না। ওয়েবসাইটটা এক্সিস্ট করতে গেলে কি করতে হবে, আমাদের ডিজাইনটাকে রেডি করতে হবে যে আসলে ওয়েবসাইটে দেখতে কেমন হবে, আমি যে ইন ফিউচারে ওয়েবসাইটটা করব ওই জিনিসটা দেখতে কেমন হবে ওই জিনিসটা আমার একটু ডিফাইন করতে হবে। আর ওই জিনিসটাই আমি ডিফাইন করার জন্য আমার কার ইউজ করতেছি, ফিগমার ইউজ করতেছি। কারণ ফিগমা যে আপনার শিখতেই হবে এমন কোনো কথা নেই। ফিগমা হচ্ছে এটা কাইন্ড অফ গ্রাফিক ডিজাইন যারা করে তাদের একটা পার্ট। এর মানে এই না যে আপনি ডিজিটাল মার্কেটারে ফিগমা শিখতে পারবেন না, আপনি শিখতে পারবেন। আপনি যদি চান যে ফিগমা শিখতে চান আপনি ফিগমা শিখতে পারেন, কোনো সমস্যা নেই, ফিগমাতে আমরা কাজ করি। কিন্তু বিষয়টা হচ্ছে যে ফিগমা শিখতেই হবে এরকম কোনো কথা নেই। আপনি ইউএক্স ইউআই ডিজাইনার যারা আছে তাদের ফিগমা শেখা বাধ্যতামূলক, ফরজ কাজ। আপনি না জানলেও চলবে, কিন্তু আপনার বুঝতে হবে যে ফিগমাতে কিভাবে কাজ করতে হয়। যেমন আমি এই জিনিসটা ওপেন করছি, আপনি নর্মালি বুঝতে হবে যে মার্কেটার আপনার জিনিসগুলো বুঝতে হবে যে আসলে ওয়েবসাইটে ঠিক আছে কিনা, এটার কালার কম্বিনেশন ঠিক আছে কিনা, এটার কন্টেন্ট গুলো ঠিক আছে কিনা, এটার প্লেসমেন্টটা ঠিক আছে কিনা, এটার যে ধরেন ক্লায়েন্টের যে পার্টটা আছে ক্লায়েন্টের পার্টকে ঠিক করে ফুটেজ আছে কিনা, প্রতিটা একটা সেকশনের সাথে আরেকটা সেকশন কানেক্টেড কিনা। ওয়েবসাইটের একটা জিনিস সবসময় দেখবেন, বড় বড় ওয়েবসাইটে সবসময় দেখবেন একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইট সবসময় কানেক্টেড, সরি একটা সেকশনের সাথে আরেকটা সেকশন কানেক্টেড থাকে। যেমন ধরেন আমার ওয়েবসাইটে যদি আপনারা দেখেন, প্রথমে আমি কি করছি, আমি প্রথমে আবার পরিচয়টা দিচ্ছি, আমার আইকন গুলো দিছি, আমার সোশ্যাল মিডিয়া আইকন গুলো দিছি। আপনি চাইলে নিচে না যেয়ে আপনি আমার সোশ্যাল মিডিয়া আইকন গুলো দেখতে পারেন। এই যে আমরা যে বারবার বলে আসছি শুরু থেকে যে আপনার প্রোফাইল গুলো যেগুলো আছে এগুলো প্রফেশনালি সেট আপ করেন, আপনি সব জায়গায় সেম থাকেন। এখন দেখেন আমি লিঙ্কডইন দিয়ে রাখছি, ফেসবুক দিয়ে রাখছি, ইনস্টাগ্রাম দিয়ে রাখছি, টুইটার দিয়ে রাখছি। আর আমি যদি চারদিকে চার রকম থাকি, ধরেন আমি লিঙ্কডইনে প্রফেশনাল আছি, ফেসবুকে গিয়ে আমি উল্টাপাল্টা শেয়ার দেই, ইনস্টাগ্রামে উল্টাপাল্টা পোস্ট আমি করতেছি, টুইটারে গিয়ে আমি মানে অ্যাক্টিভ নেই, এরকম যদি হয় মানুষ কিন্তু পছন্দ করবো না। আপনার সব জায়গাতে সমানভাবে থাকতে হবে। হইতে পারে আপনি রেগুলার মেনটেন করতে পারতেছেন না, কিন্তু প্রফেশনাল সেটআপ দেওয়া লাগতে হবে। বুঝতে পারছি? তো এটা যখন আপনি করতেছেন এই ওয়েবসাইটের কারণে আপনি অটোমেটিক গুগলে র‍্যাংক করা শুরু করবেন। বুঝতে পারছি? এরপরে দেখেন আমরা কি বলছি, ইউ ডিজিটাল মার্কেটিং পার্টনার, মানে আমরা কি করতেছি, আমরা কি কাজ করি, আমরা ডিজিটাল মার্কেটিং করি। প্রথমে উপরে দিয়ে আমি লিখে দিছি যে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি। এরপরে আমরা এদিকে জাস্ট একটা এক্সপিরিয়েন্স দিছি, এটা আরো 2 বছর আগের কাহিনী, এটা আপডেট করা হয়েছে না, বাদ দেন। এরপরে আমরা সার্ভিস গুলো আমরা সম্পর্কে লিখছি, আমার কি সার্ভিস আছে, সার্ভিস এদিকে আমি হায়ার মি নামে একটা বাটন দিয়েছি, এই বাটনে ক্লিক করলে আমার কন্ট্যাক্ট পেজে নিয়ে যাবে। এরপর হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট এই জিনিসটা আমি এদিকে দিয়ে রাখছি, এরপর কনসালটেন্টের ভিতরে ক্লিক করলে আবার আমারে কন্ট্যাক্ট পেজে নিয়ে যাবে, কন্ট্যাক্ট পেজে একটা ফর্ম আছে ওই ফর্মটা ফিল আপ করতে হয়, আমি দেখা যাচ্ছে একটু পরে। এবার ক্লায়েন্ট রিভিউ, আমাদের যে ক্লায়েন্ট গুলো আছে ওই ক্লায়েন্টের কিছু রিভিউ আমরা এদিকে দিয়েছি, এটিও আমরা অনেকদিন আগে আপডেট করছি, আপডেট করা হয়নি, বাদ দেন। এবার ফুটারের ভিতরে আমরা এদিকে জিনিসপত্র রাখছি, আমাদের সার্ভিস গুলো রাখছি, এদিকে একটা অ্যাড করতে হবে নতুন করে। দেই যদি আপনার সম্ভব হয় আপনারা দেখা দেবো কেমনি অ্যাড করতে হয় জিনিসটি। এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আমাদের ধরে ধরে একটার সাথে একটা কানেক্টেড না, মানে আমার কিন্তু প্রতিটা সেকশনে কানেক্টেড। এমন হয়েছে না যে ধরেন এটার পরে আরেকটা কিছু অ্যাড যেটা আমার সাথে রিলেটেবল না, এদিকে যা আছে সব হচ্ছে আমার সাথে রিলেটেবল। প্রথমে সার্ভিস দেখাইছি, এরপর হচ্ছে আমার কনসালটেন্ট দেখাইছি। আমরা প্রথমে সার্ভিস কেন রাখছি, কারণ কনসালটেন্ট হইতে আপনার কম থেকে 8 থেকে 10 বছর একটা এক্সপিরিয়েন্স লাগে, তো এই কারণে নিচে দিয়ে রাখছি। এখন আপনি হইতে পারেন 8 থেকে 10 বছর পরে আপনি দেন, এমন দিচ্ছেন কি লিগে? আপনি মানুষের তো শুরু থেকে দেখাইতে হবে, নিজের ডোল নিজে না পিটলে আপনারা কেউ ফিরে দিত না, নিজের ডোল নিজে পিটানো লাগবে। হয়তো এখন আমি এটা সার্ভিসটা উপরে দিকে রাখছি কারণ আমরা সার্ভিস বেশি দিই, যখন আমরা কনসালটেন্সিতে চলে যাবো তো সার্ভিস নিচে নামাই দেবো, কনসালটেন্ট উপরে উঠাই দিব। বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে আমরা কাজটা করছি। এবার যদি অ্যাবাউট পেজটাতে আমরা দেখি, অ্যাবাউট পেজটাতে আমরা কি করছি, জাস্ট আমি একটু ওয়েবসাইটটা জাস্ট দেখাই নিয়ে যাচ্ছি কোন জায়গায় কি আছে। এদিকে অ্যাবাউট আস এর ভিতরে আমরা আসছি, অ্যাবাউট আমার নাম, এরপর কর্পোরেট লাইফ, পার্সোনাল লাইফ। পার্সোনাল লাইফে আমি কি করছি, পড়াশোনা রিলেটেড যেসব জিনিসপত্র আছে ওই জিনিসগুলো আমরা এদিকে লিখছি। আর আমার আমি কই কি করছি না করছি এই জিনিসগুলো সম্পর্কে আমরা এদিকে একটা ব্রিফ দিছি। এরপরে এদিকে আমি দিছি যে মানে আমি কোন কোন স্কিলের ভিতরে কি কি পারি এই জিনিস সম্পর্কে একটা ধারণা দিছি। ঠিক আছে, ওয়েব ডেভেলপমেন্ট এডি শপিফাই টপিফাই যেটি আছে ভাই জাস্ট স্টোরি ডিজাইন করতে পারি, তারপরে ট্র্যাকিং করতে পারি, এই কারণে 80% দেওয়া। হ্যাঁ, আবার এক কোয়েন না ভাই একটা ওয়েবসাইট বা যারা করে দেন শপিফাই, এটি আমার দ্বারা হইতো না। উইক্স কাজ করতে পারি, সিএসএস এসটিএমএল এডি সম্পর্কে ধারণা আছে, কোনো সমস্যা নেই। পিএইচপি সম্পর্কে ধারণা আছে, নতুন করে হইছে ওইটা
PHP জাভাস্ক্রিপ্ট এইগুলো অ্যাড করা হয় নাই, ওইগুলো সম্পর্কে আলহামদুলিল্লাহ কোর্স করে একটু ধারণা গ্যাদার করছি, মানে কাজ করার মতো। ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম, পেপাল, পাওয়ার, এগুলোর ভিতরে কাজ করা হয়েছে, এই কারণে এগুলো আমরা এদিকে দিয়ে রাখছি। এরপর হচ্ছে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো তো সাধারণত মানুষ সবাই ইউজ করে, এগুলো দিয়ে রাখছি। এগুলো লাস্টের দিকে দিছি কারণ হচ্ছে এগুলো আমাদের তেমন একটা কাজ করতে হয় না। আমাদের উপরের যে সার্ভিসগুলো আছে ওইগুলো বেশি প্ল্যান, মানে আমাদের কাজ করা হয় বেশি, এই কারণে আমরা এগুলো উপরের দিকে রাখছি। ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের ক্লায়েন্ট, এটাও আমরা বহুত দিন আগে আপডেট করছি, আরো নতুন নতুন বহুত ক্লায়েন্ট এসে এটাতে অ্যাড করা যাবে এদিকে। এই ক্লায়েন্ট গুলো আমরা এদিকে অ্যাড করে দিচ্ছি, আপনারাও এগুলো অ্যাড করতে পারবেন, কেমনে অ্যাড করবেন এগুলো দেখা দিব, কোনো সমস্যা নেই। এই যে জিনিসগুলো এইভাবে অ্যাড করতেছি। ফুটার কিন্তু আমার সব জায়গাতেই সেম, জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে আমরা বসাইছি, এক জায়গাতে কাজ করছি, বাকি জায়গাতে জাস্ট কপি পেস্ট করে বসাই দিচ্ছি। এরপরে সার্ভিসের ভিতরে যদি যান, সার্ভিস আমাদের এত ডাইনামিক করে আমরা রাখি নাই, জাস্ট নর্মালি আমরা রাখছি যে আমরা কি কি সার্ভিস দিই। তো দেখতেই পাইতেছেন আমার প্রথমে হচ্ছে সার্চ ইন অপটিমাইজেশন, কারণ আমার জীবনের প্রথম ইচ্ছা ছিল যে সার্চ ইন অপটিমাইজেশন এসইও এক্সপার্ট হবো, পরে হয়ে গেছে অ্যাড এক্সপার্ট। যাই হোক, বাদ দেন। এরপরে ধরেন সার্চ ইঞ্জিন, মানে আপনি যদি এই সার্ভিস নিয়েছেন, হায়ার মি নাও ক্লিক করলে আপনার কন্ট্যাক্ট ফর্ম ফিল আপ করাবে। আপনার একটা ফর্মের ভিতরে আপনার সাথে আমার একটা টাইমিং ফিক্স করবেন, ওই টাইমে আমরা একটা জুম লিংক অটোমেটিক যায়, মানে আমার এই ওয়েবসাইটের ভিতরে জুম ইন্টিগ্রেট করা আছে, অটোমেটিক একটা জুম লিংক যাবে। ওই টাইমে আমার একটা নোটিফিকেশন আসবে যে তোমার মিটিং এর টাইম হয়েছে। ওইদিকে ওই যে পার্ট আছে ওই পার্টের একটা মোবাইলে মেসেজ যায়, মেইলে মেসেজ যায়, যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের ভিতরে মেসেজ যায়, সব জায়গাতে মেসেজ যায়, এর কাছে মেইল, জি স্যার, সব জায়গায় মেসেজ যায়। যদি সে ওই টাইমে অ্যাভেলেবেল থাকে, থাকার এই কথা, কারণ টাইম তো নিয়ে দিছে, অ্যাভেলেবেল থাকলে আমরা মিটিং করি, যদি না থাকে আমরা মিটিং করি না, শেষ কাহিনী। ঠিক আছে? এরপর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের আমরা কাজ করতেছি, ফেসবুক অ্যাড এন্ড বুস্ট এগুলো নিয়ে কাজ করতেছি। আর করতে পারেন ফেসবুক অ্যাড লেখছেন, আমার পাশে কেন বুস্ট লেখছেন, কারণ বাংলাদেশি মানুষ বুস্ট বুঝে অ্যাড বুঝে না। তো অ্যাড করলে যা বুস্ট, অ্যাড করলেও বুস্ট, বুস্ট করলেও অ্যাড, সব একই জিনিস। ঠিক আছে? সার্ভিস সবসময় বেস্টে দেওয়ার চেষ্টা করি আর কি। এরপর হচ্ছে অ্যাকশন প্ল্যানিং, আপনার যদি কোনো অ্যাকশন প্ল্যানিং দরকার হয় বা স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট দরকার হয় সেক্ষেত্রে আপনি এটা হায়ার করতে পারেন। মানে যেটাতে হায়ার করবেন ঘুরে ফিরে আপনার নিয়ে যাবে কোন পেজে, আমার কন্ট্যাক্ট পেজে। এই যে কন্ট্যাক্ট পেজের ভিতরে আসলেন না, কন্ট্যাক্ট পেজের ভিতরে সুন্দর করে আমরা একটা জিনিস একটা মেসেজ দিছি এরারে, আগে পইলা টইলা নেন, এরপর আমরা ফর্ম ফিল আপ করেন, এরকম হচ্ছে বিষয়টা। মানে একদম র যে ক্লায়েন্ট আছে ওই ক্লায়েন্টের আমরা যাই, আমরা হুদাই মানুষরা আইনাম টাইম নষ্ট করে মিটিং ফিটিং করে কোনো দরকার নেই। এদিকে সব লেখা আছে যে আমরা কি করি না করি, সবকিছু এদিকে দেওয়া আছে। আপনার যদি পছন্দ হয় আপনি আমাদের ইনফরমেশন দেখতে পারেন। যদি এদিকে রংপুরের একটা ইয়া অ্যাড হবে, এইটা আসলো, আসার পরে আপনি এদিকে চাইলে আমাদের মানে সরাসরি ভিজিট করতে পারে, বা এদিক থেকে আমাদের অনলাইনে মিটিং সিট আউট করতে হয়। যে কিছুক্ষণ আগে বললাম না যে ফর্ম ফিল আপ করতে হয়, এই ফর্মটাই হচ্ছে সেই ফর্ম। এদিকে আসবেন, এসে আপনি জাস্ট আপনার যে ইনফরমেশন আছে সবকিছু আপনি দিয়ে দিবেন, টাইমটা ফিক্স করবেন, সিলেক্ট টাইম ফিক্স করবেন, আপনি ডেটটা টাইম ফিক্স করবেন। এরপর হচ্ছে আপনার কি সমস্যা, আপনার সাথে যে আমরা বসবো, এটা কি বিষয় নিয়ে আপনি বসবো, আমরা বসবো, ওই জিনিসটা আপনি ছোট্ট করে লিখে দিবেন। মানে ওনার আসলে প্রবলেমটা কোন জায়গায়, ওই জিনিসটা আমরা আগে, এমন হইতে পারে যে ওই বিজনেস নিয়ে আমি জীবনে কাজ করিনি, মানে ওনার লগে কথা কইতে হবে, তো ওইটা নিয়ে তো আগে আমার পড়ালেখা করতে হবে যে কি অবস্থা দেশে বা ওই জায়গাতে কি অবস্থা, ওই জিনিসটা সম্পর্কে এদিকে লিখতে হয়। এটা রিকোয়ার্ড ফিল্ড আছে। তো রিকোয়ার্ড আপনি যদি ফিল না করেন তাহলে আপনি স্কেডিউল ফর্ম নাও করতে পারবেন না। তো এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো এইভাবে অ্যাড করা আছে, এখানে ম্যাপ অ্যাড করা হয়েছে, আবার ফর্ম যে নরমাল যেটা ফুটার আছে ওই ফুটারের জায়গাতে ফুটার আছে। এই হচ্ছে পুরো একটা ওয়েবসাইট। এখন আপনি বলতে পারেন যে এদিকে হোম পেজ নাই, এদিকে কোনখানে হোম পেজ দেখতেছেন? কোন জায়গা থেকে হোম পেজ নাই আমার। আমার হোম পেজটা কোন জায়গাতে? আমার হোম পেজ হচ্ছে এই জায়গাতে। এদিকে ক্লিক করলে আপনার হোম পেজে নিয়ে যাবে। এই যে পুরো ডিজাইনটা করছি, এই ডিজাইনটা করার আগে আমরা কি করছি? আমরা এরকম একটা জিনিস বানাইছি। আচ্ছা, বেশি জুম করে দিচ্ছি। এরকম একটা আমাদের খসড়া করতে হয়েছে। ঠিক আছে? যে আমার ওয়েবসাইটের কোন জায়গায় কোন পার্টে কি থাকবে। এর মানে আপনার যে ফিগমাতেই কাজ করতে হবে এরকম মনে করতে নেই। আপনি একটা কাগজ নেন, কলম নেন, কাগজ কলমের ভিতরে ডিজাইন করেন যে আপনার সার্ভিস পেজটা কেমন হবে, আপনার কন্টাক্ট পেজটা কেমন হবে, আপনার কি জানি বলে অ্যাবাউট পেজটা কেমন হবে, সুন্দর করে একটা ডিজাইন করেন, একটা জাস্ট খসড়া। এদিকে কিছু লেখার দরকার নেই যে আমার এই সেকশন এটা থাকবে, এই সেকশন এটা থাকবে, এই সেকশন এটা থাকবে। আমি ডিজাইন দেখা দিলে অটোমেটিক আপনার মাথায় ঢুকবে যে কোন জায়গায় কি বসাইতে হবে। এরপরে হচ্ছে আপনি যখন কাজ শেষ তখন আপনি আস্তে আস্তে ধরেন প্রথমে সার্ভিস করেন, এরপরে অ্যাবাউট করেন, এরপর বাকি যে পেজ আছে ওইগুলো করেন, করার পরে সবাই লাস্টে হোম পেজ করেন। দেখেন হোম পেজ কিন্তু সবচেয়ে লম্বা পেজ, যে কোনো পেজের থেকে সবচেয়ে লম্বা পেজ হচ্ছে হোম পেজ। দেখছেন? এদিকে সবচেয়ে লম্বা পেজ কোনটা? হোম পেজ। কারণ এই যে সবগুলা পেজ আছে সবগুলা পেজ আমরা কানেক্ট করছি এই পেজটার সাথে,
যেহেতু এই পেজের সাথে কানেক্ট করছি, এই পেজটা লম্বা হবে স্বাভাবিক বিষয়, কিন্তু এটা লম্বারও একটা লেন্থ আছে। এটা আপনি মানে মন চাইলেও আপনি এত লম্বা করে দিয়ে মানুষ স্ক্রল 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 করলো, আপনার এসইও তে ইম্প্যাক্ট করবে, ওইটা করা যাবে না। একটা স্ট্যান্ডার্ড লিমিট আছে, আপনি যতটুকু দরকার আপনার যতগুলো পেজ, ওই পেজের প্রতিটা একটা ফুটফল জাস্ট রেখে দিবেন, যাতে ওই পেজে যাইতে পারে। বুঝতে পারছি? তো ওইরকম করে ডিজাইন করতে হবে। তো এদিকে হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্লগ পেজ, এটা হচ্ছে আমাদের ব্লগ পেজেরই কিছু একটা পার্ট হইব সামথিং। এটা হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ বা কন্টাক্ট পেজ, এটা হচ্ছে অ্যাবাউট পেজ, এটা হচ্ছে আমাদের সার্ভিস পেজ, এটা হচ্ছে আমাদের হোম পেজ। একটা ওয়েবসাইটের ৫ টা পেজ মাস্ট থাকে। একটা হচ্ছে হোম পেজ, সার্ভিস, অ্যাবাউট, ব্লগ, কন্টাক্ট পেজ। ৫ টা পেজ আপনার মাস্ট থাকতে হবে। ৫ টা পেজ থাকলে আপনার একটা ওয়েবসাইটের একদম ফুলফিল ডিজাইন করতে পারবেন। বুঝাইতে পারছি? কই ডিজাইন করতে হয় সব ক্লিয়ার? না, আপনি যা ১ লাখ ১.৫ লাখ পেজ বানান, কোনো সমস্যা নেই। ১০-২০ হাজার পেজ বানাইলেন, কোনো সমস্যা নেই। আপনার যত পেজ ইচ্ছা তত পেজ বানান। যেমন ই-কমার্স ব্র্যান্ডের পেজের ভিতরে যদি আপনি চিন্তা করেন, এরা ক্যাটাগরি আছে মনে করেন ৫ টা। এই ক্যাটাগরির ভিতরে এরার ভেরিয়েন্ট আছে ১ লাখ ১.৫ লাখ ভেরিয়েন্ট এরা বানায় রাইখা দিছে। তো এটা প্রতিটার জন্য আলাদা, আলাদা পেজ করতে হইতেছে তাদের। কিন্তু হ্যাঁ, ওইটা বলতে পারেন যে আপনি যত বেশি পেজ বানাইতেছেন তত বেশি আপনার হোস্টিং এর উপরে প্রেশার পড়তেছে। আপনার হোস্টিং সাইজ বড় হইতে হবে। ধরেন অ্যামাজন যদি মনে করেন যে ১০ জিবির একটা হোস্টিং নিয়ে সে ২ লাখ পেজ বানায়, ওই হোস্টিং কি নিতে পারবো? জীবনও পারবো না। তো হোস্টিং সাইজ যত বেশি বড় হইবো আপনার, মানে আপনার জমি যত বড় হইবো আপনার বাড়ি তত বড় বানাইতে পারবেন, সোজা কথা। আপনার বাড়ি ছোট, জায়গা ছোট হয়ে গেলে আপনি করতে পারবেন না। বুঝতে পারছি ভাই বিষয়টা? তো ওজন বুঝে ভোজন করতে হবে আরকি। এই হচ্ছে বিষয়। আর ফিগমা আমি দেখাইছি এই কারণে যে আপনার মাথার ভিতরে নিতে হবে যে ফিগমা আমার করতে হবে এরকম কিছু না। আপনি কাগজ কলমেও করতে পারেন ডিজাইনটা, কিন্তু এটা প্রফেশনাল ওয়ে। জাস্ট এই জিনিসটা করে দিব একজন ইউএক্স ইউআই ডিজাইনার, এই জিনিসটা করে দিব ওই জন্য সে বাংলাদেশী টাকায় ১০,০০০ টাকা চার্জ করবো আপনার। খালি একটা ওয়েবসাইট যদি ৫ পেজের হয়, মানে বেসিক যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইট যদি ডিজাইন করে সে, সে আপনার থেকে ১০,০০০ টাকা চার্জ করবে। কোনো কোনো ক্ষেত্রে ১ লাখ ১.৫ লাখ ২ লাখ ৫ লাখ ১০ লাখও চার্জ করে শুধু এই ডিজাইনার করবো শুধু। বুঝতে পারছি? তো এই টুলসটা দেখতে যত সহজ লাগে আসলে ততটাও সহজ না, আবার যতটা কঠিন লাগতেছে ততটাও কঠিন না। কাজ করলে একটু সহজ আরকি। তো এই হচ্ছে বিষয়। তো ফিগমার সম্পর্কে একটা ধারণা পাইছে যে ফিগমাতে আসলে কি করি আমরা। এটাতে যে শুধু আমরা ওয়েবসাইট ডিজাইন করি এরকম না, কিন্তু বিশ্বে যত বড় বড় অ্যাপ দেখেন, ওই সব বড় বড় অ্যাপ এই জায়গা থেকে বের, এই জায়গা থেকে ডিজাইন করে বের। ফুড পান্ডার অ্যাপ দেখছেন না? ফুড পান্ডার অ্যাপ ফিগমা দিয়ে ডিজাইন করে। এরপরে ধরেন আলি বাবা, আলি এক্সপ্রেস, যত বড় বড় ওয়েবসাইট দেখেন, ওয়েবসাইট এন্ড অ্যাপ সব এই জায়গা থেকেই তারা ডিজাইন করে। পেইডও আছে, ফ্রিও আছে। এটা আমরা যে এখন যে ভার্সনটা দেখতেছেন আমার এটা ফ্রি। আর যিনি ডিজাইন করছে, এই যে ওয়েবসাইট যারা ডিজাইন করছে এটা, এই যে ইউএক্স ইউআই ডিজাইনার ডিজাইন করছে ওনারটা হচ্ছে পেইড। আর বিষয় হচ্ছে যে যত ডাইনামিক ওয়েবসাইট দেখেন, মানে এদিক দিয়ে ওইটা হইতেছে, এদিক দিয়ে এটা হইতেছে, অনেক সুন্দর সুন্দর সাইট দেখা যায় না, এই সবগুলা সাইটের ডিজাইনই এই জায়গার ভিতরে করা হয়। মানে এদিকে সবকিছুই করতে পারবেন, অ্যানিমেশন থেকে শুরু করে আপনি ভিডিও অ্যাড করা, গান দেওয়া, ছবি দেওয়া, যা ইচ্ছা তা আপনি সব করতে পারবেন, কোনো সমস্যা নাই এদিকে। বুঝতে পারছেন ভাই? আচ্ছা, তাহলে আমরা ফিগমার কাহিনী বুঝতে পারছি। ফিগমা দিয়ে হচ্ছে অ্যাপ এন্ড ওয়েবসাইট ডিজাইন করে একদম সহজ ভাষায়। এদিক দিয়ে হচ্ছে আপনি একটা খসড়া বানাইতে পারেন ওয়েবসাইটের, ওয়েবসাইটের খসড়া বানায় আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্টে দেই। ক্লায়েন্ট যদি এটার কোনো কিছু এডিট করে সেক্ষেত্রে আবার এডিট করে আবার দিতে হয়। যদি ফাইনাল করে, এদিকে যদি ফাইনাল করে তখন হচ্ছে ওয়েব ডেভেলপারের কাছে যায়। এই যে সেকশনটা আছে এটা হচ্ছে ইউএক্স ইউআই ডিজাইনারের কাজ। ইউএক্স ইউআই ডিজাইনার যদি ফাইনাল করে ডিজাইন দেয় সেক্ষেত্রে এটা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপারের কাছে যায়। ঠিক আছে? ওয়েব ডিজাইনের পার্টি হচ্ছে ইউএক্স ইউআই ডিজাইন। তো এদিকে থেকে ওয়েব ডেভেলপারের কাছে যায়। ওয়েব ডেভেলপার এই জিনিসটা ডেভেলপ করে, ব্যাক এন্ড ডেভেলপ করে, ফ্রন্ট এন্ড ডেভেলপ করে, এটার আপনার ডাটাবেস ডেভেলপ করে। যদি এদিকের ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে তো আর ডাটাবেস নিয়ে কাজ করতে হয় না, কারণ ওয়ার্ডপ্রেসের ভিতরে আগে থেকে সব ইন্টিগ্রেট করা আছে ডাটাবেস। তো এটা নিয়ে কাজ করতেছেন। যদি আপনার এরকম কাস্টম কোনো কিছু নিয়ে করতেছেন, যেমন লারাভেল নিয়ে করতেছেন, এরকম যদি লারাভেল সাইট ওয়েবসাইট দেন, লারাভেল হচ্ছে একটা ইয়ের নাম, কোডের নাম বা সিএমএস এর নাম, ঠিক আছে? ওইটার ভিতরে কাস্টম আমরা কাজ করতে হয়, কোড করে করে কাজ করতে হয় লারাভেলে। তো ওই সাইট ওই বিল্ডার দিয়ে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুই জায়গায় কাজ করতে হবে, পাশাপাশি আপনার ডাটাবেস নিয়েও কাজ করতে হয়। ডাটাবেস জিনিসটা কি? ডাটাবেস হচ্ছে আপনি এদিকে যত ডিজাইন দেখতেছেন, যত টেক্সট দেখতেছেন, যত ইমেজ দেখতেছেন, যত ভিডিও দেখবেন, যত লোগো দেখবেন, সবকিছু যে জায়গাটার ভিতরে আমরা জমা রাখতেছি ওইটার আমরা বলছি ডাটাবেস। এরপর ধরেন আপনি অর্ডার নিতেছেন,
আপনি ক্লায়েন্ট থেকে অর্ডার জেনারেট করতেছেন বা আপনি ই-কমার্স ব্র্যান্ড, আপনি অর্ডার নিতেছেন, অর্ডারের ভিতরে নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিতেছে না, এগুলোর যে জায়গায় সংরক্ষণ করতেছে ওইটা আমরা বলছি ডাটাবেস। বুঝতে পারছি? তো অত ডিপে না গেলেও চলবো, কিন্তু জানি রাখা ভালো বিষয়গুলো আর কি। এই জিনিস, এরপরে আর কি আছে? এরপর আর তেমন কিছু নাই। এরপরে চলেন আমরা ওয়েবসাইটের দিকে যাই। ধরেন এই ওয়েবসাইটের ভিতরে ফিগমা নিয়ে তো আর কিছু করতে হবে না নাকি? আচ্ছা, তাহলে ফিগমার একটা দিই। এই ওয়েবসাইটে যদি আপনারা মনে করেন যে বিল্ড করতে চান, সেক্ষেত্রে আপনার কি করতে হবে? এইটা প্রথমে না দেখাই, প্রথমে আমরা দেখাই হচ্ছে কোনটা দেখাবো কোন? হ্যাঁ? হ্যাঁ? আমার এটা ২-৩ বছর আগে। আচ্ছা, যদি এই সাইটটারই যদি একটু দেখাই আপনারে, আমি জাস্ট একটু থিওরিটা বুঝে নেবেন। ওয়ার্ডপ্রেসের কাজ করার একটাই রুলস আছে, ওই রুলসটা যদি বুঝে যান, ওয়ার্ডপ্রেসে যে কোনো কিছু করতে পারবেন। ওয়ার্ডপ্রেস একদম সহজ, সহজ একটা জায়গা। এটা কোন সাইট নিচে অ্যাবাউট পেজ। ধরেন অ্যাবাউট পেজটা আমরা ওপেন করি। এই জায়গাতে একটু মনোযোগ দিয়ে দেখেন, দেখবেন ওয়েবসাইট পুরো নিজেরাই একটা বিল্ড করে নিতে পারবেন। আচ্ছা, ওই জায়গাতে ঢোকার আগে একটা কথা বলে নেই। এদিকে একটা পার্ট দেখতেছেন না ইয়োস্ট এসইও নামে? যদি আপনার ইয়োস্ট এসইও ইনস্টল করা না থাকে তাহলে এই পার্ট দেখাবো না। যদি ইনস্টল করা থাকে, মানে অ্যাড করা থাকে ওয়ার্ডপ্রেসের সাথে, তাহলে এই জায়গা দেখাবো। অনেক সময় দেখাইলে দেখা যায় যে মেসেজ দেয়, ভাই আপনার ভিডিওর ভিতরে ইয়োস্ট এসইও আছে, আমার ভিডিওর ভিতরে ইয়োস্ট এসইও নাই। আর ভাই তুই তো ইনস্টলই করস না, কই থেকে আইবো এটা? ইয়োস্ট এসইও, ইয়োস্ট এসইও, YOAST SEO। আচ্ছা, এই পার্টটা এখন আমরা দেখতেছি না। একদম ওয়েবসাইট যখন বিল্ড হয়ে যায় তখন হচ্ছে আমরা ইউস্টেসের কাছে যাই। এর আগে আমাদের ইউস্টেসের কাছে কোনো কাজ নাই। চলেন আমরা এটাতে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করতে হবে কেন? আপনি যদি এলিমেন্টর না রাখেন, তাহলে আপনার ওই যে পেজ থেকে এডিট এলিমেন্টরে ক্লিক করলাম, ওইদিকে আমার ওয়েবসাইট বানাইতে হয়। ক্লাসিক, ওটা বলে ক্লাসিক এডিটর। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের এডিটর সাইট। আর যখন আমরা ওয়ার্ডপ্রেসের সাথে এলিমেন্টরি অ্যাড করে দেই, তখন ওটারে আমরা ডাইনামিক একটা ওয়েবসাইট বানাইতে পারি, কালারফুল ওয়েবসাইট বানাইতে পারি। আর যদি আমরা এলিমেন্টর ইউজ না করি, তখন হচ্ছে আমরা জাস্ট টেক্সট দিতে পারবো, ইমেজ দিতে পারবো, ভিডিও দিতে পারবো, একটা বাটন দিতে পারবো, কিছু লিঙ্ক কানেক্ট করতে পারবো, এতটুকুই। কিন্তু কালার কিছু ইউজ করতে পারবো না। মানে এটা সিএসএস এর কাজ করা যায় না। এবার দেখেন এদিকে নতুন একটা পার্ট খুলছে না? এখন এদিকে আসেন, এদিকে তো আমার হেডার পার্ট কিন্তু রেডি করা আছে। হেডার পার্ট কই থেকে রেডি হয়েছে? ওই যে আমরা থিম ইনস্টল করছিলাম, অ্যাস্ট্রা ইনস্টল করছিলাম, ওই থিমের থেকে আমার হেডারটা নিয়ে আসছে। এটা অটো নিয়ে আসবে। আর আপনি যদি চান যে এটা অফ করে দিতে, অফ করে নিজে নিজে বানাবেন, ওইটাও করতে পারবেন। কিন্তু এত ঝামেলা করার দরকার নেই, হেরা বানায় এসে রেখে দেন। ঠিক আছে? যেমন ব্লগের ভিতরে আমরা এদিকে কিছু কাজ করতে হবে। যেমন ব্লগের ভিতরে আমরা কি ঢুকেছিলাম, গুগল অ্যাড আর ফেসবুক মেটা অ্যাড মানে ঢুকেছিলাম। এটার কালারটা নিয়ে একটু সমস্যা আছে, কালারটা ঠিক করতে হবে। ওই জিনিসগুলো কিভাবে ঠিক করতে হবে এগুলো আমরা দেখবো। মেইন জিনিস যেটা আছে ওইটা আগে আমরা দেখে নিই। এবার এদিকে হচ্ছে আপনার ওয়েবসাইটটা আমি একটু অন্য পাশে খুলি। যেমন এটা আমার ওয়েবসাইটটা, কিছু কি আছে এদিকে? এদিকে আমার এটা কি আছে? হেডার আছে, এদিকে হোম লেখা আছে। ঠিক আছে? এখন আমি এই জায়গাটার ভিতরেই কাজ করব। এদিকে নিচে লেখা আছে কপিরাইট ২০২৪। আমার ওয়েবসাইটের নাম পাওয়ার্ড বাই অ্যাস্ট্রা ওয়ার্ডপ্রেস থিম। অ্যাস্ট্রা ওয়ার্ডপ্রেস থিম কই থেকে আইছে, কি আইছে না আইছে সব এডিট করা যায়। এদিকে কোনো টেনশন করার কিছু নেই। কারণ এই জিনিসটা আমরা এদিকে পাঠিয়ে দিই। মাইন্ড করলো কেন? এটা এদিকে থাকুক, এটাতে আমরা কাজ করি। এবার একটু মাথাটা একটু ঠান্ডা করেন, মনোযোগ দিয়ে দেখেন এদিকে জিনিসটা। এদিকে আমাদের কিছু পার্ট আছে না? উইজেস নামে একটা পার্ট আছে, গ্লোবাল নামে একটা পার্ট আছে। উইজেসে কি আছে? ইনার সেকশন, হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও, বাটন, ডিভাইডার, স্পেসার, গুগল ম্যাপ, আইকন। প্রোতে কি আছে? লুপ গাইড, লুপ ক্যারাজল, পোস্ট, পোর্টফোলিও, গ্যালারি, ফর্মস, লগইন, স্লাইড, নেভিগেশন মেনু, অ্যানিমেশন হেডার, তারপর হচ্ছে হটস্পট, প্রাইস লিস্ট, ফ্লিপ বক্স, তারপর হচ্ছে আপনার কি আছে প্রাইস টেবিল, মানে অনেক কিছু আছে এদিকে। এখন আপনি একটু মাথাটা একটু যদি খাটান, তাহলে আপনি কি এই জিনিসটা দিয়ে একটা ওয়েবসাইট বানাতে পারতেন না? এদিকে সবই দেওয়া আছে, আপনার কি লাগবে? বাটন চাইতেছেন, বাটন আছে। টেক্সট লিখবেন, টেক্সট এডিটর আছে। ইমেজ দিবেন, ইমেজ আছে। ভিডিও দিবেন, ভিডিও আছে। সবকিছুই আছে।
আপনি জাস্ট এগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করে বয়ে দিবেন। কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ করার আগে একটা নরমাল সোজা জিনিস বুঝতে হবে, কন্টেনার আর কন্টেন্ট, এই দুটো জিনিস বুঝতে পারলে ওয়ার্ডপ্রেসের ভিতরে ডিজাইন করার কোনো ব্যাপার না। সবসময় মাথায় রাখবেন যে আপনি কোনো কিছু ডিজাইন করার আগে একটা কন্টেনার নিতে হবে, ঠিক আছে? একটা কন্টেনার নিবেন, কন্টেনারের ভিতরে আমার কন্টেন্ট থাকবে। বুঝতে পারছেন? মনে করেন যে জাহাজের ভিতর দিয়ে অনেক কিছু আসে না, কন্টেনারের ভিতরে অনেক কিছু আসে না, এর ভিতরে দামি দামি গাড়ি থাকে না। তো কন্টেনারটা হচ্ছে আমার কি, মালটারে ধরার একটা জায়গা। আর এই যে গাড়িটা নিয়ে আসছে, এই গাড়িটা হচ্ছে আমার কন্টেন্ট। তো ওই জিনিসটা করার জন্য আমার কি করতে হয়, এই প্লাস যে আইকনটা দেখতেছেন, এই প্লাস আইকনে আপনি ক্লিক করেন। প্লাস আইকনে ক্লিক করলে আপনার কন্টেনার দেখাচ্ছে, এগুলো সব হচ্ছে কন্টেইনার, ঠিক আছে? কন্টেনার গুলো কেমনে আছে, এটা হচ্ছে একটা সিঙ্গেল কন্টেনার আছে, এদিকে ডাবল কন্টেনার আছে, মানে এটারই জাস্ট মাঝখান দিয়ে স্প্লিট করে দিয়েছে, দুইটা কন্টেনার হয়ে গেছে। এদিকে তিনটা কন্টেনার আছে, চারটা কন্টেনার, একটা ছোট একটা বড় কন্টেনার, একটা বড় একটা ছোট কন্টেনার, তিনটা কন্টেনারে দুইটা সমান একটা ছোট। এখন হচ্ছে যে এটা আপনার উপর ডিপেন্ড করবো যে এই কন্টেনারটা আপনি কিভাবে আপনার ডিজাইনে ইমপ্লিমেন্ট করবেন। কারণ আপনার যদি মনে হয় যে আমার দুইটা কন্টেনার হইলে হয়ে যাবে, আমার ডিজাইন যে ডিজাইনটা আমি করতেছি ওইটার ভিতরে দুইটা কন্টেনার হইলে আমার কাজ হয়ে যাবে, আপনি দুইটা কন্টেনার নেন। আপনার একটা কন্টেনার দরকার, ধরেন আপনি পুরো একটা জায়গার ভিতরে একটা ব্যানার দিবেন। ব্যানার যদি ব্যানার হয়, ব্যানার তো পুরো ওয়েবসাইট নিয়েই থাকে। তো একটার জন্য আপনি কি দুইটা কন্টেনার নেবেন না একটা কন্টেনার নেবেন? একটা কন্টেনার নেবেন, তো আপনি একটা দিক থেকে সিলেক্ট করবেন। যদি দুইটা লাগে তাহলে দুইটা নেবেন, যদি তিনটা লাগে তিনটা নেবেন, পাঁচটা লাগলে পাঁচটা নেবেন, দশটা লাগলে দশটা নেবেন। বুঝতে পারছি? এখন আমার ওয়েবসাইটের ভিতরে যদি আপনি একটু দেখেন, এই পার্টটা যদি দেখেন, তাহলে আপনারা বলেন যে কয়টা কন্টেনার আছে? না, উপরেরটি বাদ, আপনার এই জায়গাটাতে কয়টা কন্টেনার আছে? দুইটা কন্টেনার কেমনে বুঝলেন? আমার এই পাঁচটা একটা কন্টেনার, আবার এই পাঁচটা একটা কন্টেনার, দুইটা আলাদা কন্টেনার। তো দুইটা আলাদা কন্টেনার যদি নিতে হয় তাহলে আমার কি করতে হবে, এই যে দুই নাম্বারটার ভিতরে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই যে দেখেন দুইটা কন্টেনার কিন্তু ওপেন হয়েছে। এবারে কন্টেনারের ভিতরে আপনার এই যে কন্টেন্ট গুলো আছে, ওই আছে এইটি, এই যে প্লাস আইকনে ক্লিক করলে আপনার এগুলো আবার খুলতেছে। তো এই যে কন্টেনারটা আপনি নিলেন, এবার এগুলো হচ্ছে সব আপনার কন্টেন্ট। এবার কন্টেনারের ভিতরে আপনি কি করবেন, কন্টেন্ট গুলো দিবেন। তো এদিকে আমার কি আছে, এই পেজে রাখি। প্রথমে আমার আছে কর্পোরেট, আচ্ছা আচ্ছা, এবার শুরু থেকেই দেখাই আপনাদের, হ্যাঁ, এই কন্টেনারটা সহ দেখাই আপনাদেরকে। তো এদিকে দেখেন তো, এদিকে কি আছে, এদিকে কয়টা আছে, পুরাটাই একটা। তো এদিক থেকে যদি আমার নিতে হয় তাহলে আমার কি করতে হবে, এটা একটা নিলাম, ঠিক আছে, সিঙ্গেল একটা নিলাম। এবার ধরেন আমার তো এটা ওই জায়গাতে এটা নিচে আছে, দুইটা কন্টেনার নিচে আছে, একটা কন্টেনার উপরে আছে না, এটা উঠাবেন কেন উপরের দিকে, জাস্ট এটা দিয়ে টান ধরে টান দিয়ে উপরের দিকে উঠে দেন। বুঝতে পারছেন? এবার ওইদিকে কি আছে আমার, এটা এদিকে আমার একটা টেক্সট আছে না, টেক্সট আছে, কপি করে রেখে দিই। টেক্সট আছে যেহেতু এদিক থেকে আমার, এখন টেক্সটটা কেমন টেক্সট, টেক্সটে কিন্তু বোল্ড করে লেখা আছে, এটা হেডিং এর হেডার মতো আছে, হেডিং পার্টের মতো আছে। যেহেতু হেডিং পার্টের মতো আছে, আমার কি দেব, হেডিং দেবো। এই যে দেখেন গোলাপি কালার লাইন আসছে না, যখন এই গোলাপি কালার লাইনটা আসবে, এটা কিন্তু গোলাপি কালার লাইনটা কিন্তু মানে সিরিয়াস একটা লাইন, এটা এরকম হয়ে যেতে পারে, এটাই আপনার হেডার হয়ে যেতে পারে। মানে আপনি চাইতেছেন ফুটার বা আপনি চাইছেন বডি, এই দাগটা যদি আপনি ভুলভাল দিয়ে দেন, তখন আপনার কি হয়ে যাবো, এটা উপরে যেটা থাকবে, যদি উপরে হেডার থাকে তাহলে হেডার পার্টে ঢুকে যাবো, কিন্তু থাকার কথা ছিল বডিতে। যদি আবার চান যে বডিতে থাকতে চান, আপনি দিয়ে দিয়েছেন ফুটার পার্ট নিচে আছে, ফুটার পার্টে ভুলে টিপ দিয়ে মানে ফালাই দিয়েছেন, তখন ফুটার পার্টে যাবো। এটা গেলে গেলে সমস্যা এমন না, এটা টান দিলে উপরের দিকে আয়া পড়বে। কিন্তু চেষ্টা করবেন যাতে এই ভুলটা যাতে না হয়, এটা সবচেয়ে বেশি ভুল করে এই জিনিসটা। এদিকে আমি জাস্ট ছেড়ে দিলাম, এদিকে কি আছে আমার টেক্সটার, টেক্সটারে ক্লিক করেন। আপনি চাইলে এদিক থেকেও এডিট করে দিতে পারবেন, আবার চাইলে এদিক থেকেও আপনি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন। কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, হ্যাঁ, মানে মাথায় রাখেন, ফায়ার রাখেন, যেদিকে ইচ্ছে এদিকে রাখেন, কিন্তু কোনো ওয়েবসাইট থেকে কপি পেস্ট করবেন না, কোনো কিছু, কোনো জায়গা থেকে কোনো কিছু কপি পেস্ট করবেন না। কপি পেস্ট করলে কি হবে, আপনার এই যে এডিটরটা আছে না, আমার এই যে কি এডিট কি বসছে এদিকে, আমার জাস্ট নামটা বসছে।
কারণ আপনি শুধু দেখতেছেন নামটা বসছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন যে এদিকে পুরো একটা কোড নিয়ে আয় পড়ছে। মানে এইটার ব্যাকএন্ডে যে কোড আছে আপনি তো দেখতেছেন না এটার ব্যাকএন্ডে কি কোড আছে, কিন্তু এদিকে আমি যখন কিছু কপি করতেছি এটার পিছনে যে ব্যাকএন্ডের কোডটা আছে এই কোড সহ সে কপি করে নেয়। বুঝতে পারছি? তো কোনো জায়গা থেকে কোনো কিছু কপি করে ওয়েবসাইটে দিবেন না। ওয়েবসাইটে যদি দেন সেক্ষেত্রে এটা এসইও করতে গেলে এসইও হবে না। বুঝতে পারছি? কোনো কপি কন্টেন্ট এসইও হয় না। টাইপ করে যদি নাও দেন, মানে আপনি তো আগে কন্টেন্টটা রেডি করতে হবে। আপনি ওয়েবসাইটে কি কি কন্টেন্ট দিবেন এটা তো একটা ডকের ভিতরে রেডি করতে হবে, বা ফিগমাতে ডিজাইন করছেন ওই ফিগমা থেকে উঠে উঠে এনে বয়ে দিবেন, ওইটাতে সমস্যা নাই। কিন্তু আপনি ধরেন এই ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে এই ওয়েবসাইটে বসাই দিচ্ছেন, তখন কিন্তু হইব না, পিছনের ব্যাকএন্ডে কোড থেকে যাবে। বুঝতে পারছি? তো ওই ভুলটা করা যাবে না। ওই ভুল করলে আপনি দেখবেন যে সারা জীবন এসইও করে যান কিন্তু এসইও কাম করেন না। বুঝতে পারছি? এবার গেল আমার এই জিনিসটা, এখন এটা কই আছে আমার, আমার এই সাইডটা মিডলে আছে। মিডলে কিভাবে নিব আমি? এই মিডলে নেওয়ার কোনো অপশন আছে? মিডলে নেওয়ার কোনো অপশন নেই, অবশ্যই আছে। স্টাইলে যান, স্টাইলে অনেক কিছু আছে। প্রথমে কি আছে? অ্যালাইনমেন্ট, এরপর হচ্ছে টাইপোগ্রাফি, এরপর হচ্ছে টেক্সট স্ট্রোক, এরপর হচ্ছে কি টেক্সট শ্যাডো, এরপর হচ্ছে ব্লেন্ড মোড। এত কিছু না দেখলেও চলবো। আমার এখন আপাতত কি করা দরকার? অ্যালাইনমেন্ট করা দরকার, মিডল অ্যালাইন করা দরকার। মিডলে ক্লিক করেন, মিডল অ্যালাইন হয়ে গেছে। সহজ না? আচ্ছা, এরপর ধরুন আপনার টাইপোগ্রাফিতে আপনি কালার চেঞ্জ করতে চান, কি ক্লিক করেন কলমের ভিতরে। এবার ধরেন আপনি এর টেক্সটের যে সাইজ আছে সেই সাইজ চেঞ্জ করবেন। টেক্সট সাইজ যদি চেঞ্জ করতে চান টেক্সট সাইজ চেঞ্জ করে নেবেন। এটা আমি ধরতেছি না কারণ এটা ঠিকঠাক আছে। উইডথ যদি চেঞ্জ করতে চান উইডথ চেঞ্জ করে নেবেন, ট্রান্সফর্ম যদি চান করবেন, স্টাইল করবেন, ডেকোরেশন যদি করতে চান করবেন। এখন কথা হচ্ছে এগুলো কেমনে করবেন, এগুলো হচ্ছে ক্লায়েন্ট সব দিয়ে দিব। বুঝতে পারছি? যদি ওয়েব মানে আপনার যদি ইচ্ছা থাকে ওয়ার্ডপ্রেস নিয়ে আপনি কাজ করবেন, এটা কিন্তু মানে কাজ করতে হয় না। ওয়ার্ডপ্রেস নিয়ে কিন্তু আমরা কাজ করি না, ওয়েবসাইট ডিজাইন কিন্তু আমরা করি না। মানে ডিজিটাল মার্কেটিং যারা করে তারা কিন্তু এটা কাজ করে না। কিন্তু আপনার এই ব্যাকএন্ডের বিষয় জিনিসগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হয়। বুঝতে পারছি? কোন জায়গায় ছোটখাটো কিছু মিস্টেক হয়েছে, এটা লাগে আপনি ওয়েব ডেভেলপার হায়ার করবেন? আপনার যদি নরমাল জিনিসটা জানা থাকে, বেসিক জিনিসটা জানা থাকে, আপনি এই কাজ নিজে করতে পারবেন। চার্জ নিয়ে দিবেন আপনি ক্লায়েন্টের থেকে। আপনার তোমার ওয়েব ডেভেলপার হায়ার করাই না, তুমি আমার চার্জটা দিয়ে দাও, কাহিনী শেষ। তো এই যে জিনিসগুলো আছে, ফন্ট ফ্যামিলি কি হবে, কোন জায়গায় কোন টেক্সটটা কোন সাইজে বসবে, এটা ট্রান্সফরমেশন কি হবে, এটার অ্যানিমেশন কি হবে, এটার স্লাইড শো কি হবে, সব ক্লায়েন্ট আপনারা লিখে দিয়ে দিবে। বুঝতে পারছি? ক্লায়েন্ট সব দিয়ে দিবে, ক্লায়েন্টের কথা অনুযায়ী জাস্ট আপনার ডিজাইনটা করে দিতে হবে। কন্টেন্টও ক্লায়েন্ট দিয়ে দিবে। বুঝতে পারছি? আর যদি কন্টেন্ট ক্লায়েন্ট না দেয় সেক্ষেত্রে কন্টেন্টের জন্য আলাদা চার্জ করতে হয়। মানে হিসাবে আপনি ১০-২০ হাজার মতো ক্লায়েন্ট চার্জ করতে পারেন। মানে বেসিক ৫টা পেজের ক্ষেত্রে আরকি। ৫টা পেজের ক্ষেত্রে মনে করেন আপনি সবকিছু মিলাইয়া যদি একটা ওয়েবসাইট ডিজাইন করেন 25 থেকে 30 হাজার বা 35 হাজার টাকার ভিতরে আপনি ক্লোজ করতে পারেন। আর যদি এটা যদি ইন্টিগ্রেট করেন, যদি বাংলাদেশি ওয়েবসাইট হয়, যদি এর সাথে এসএসএল ইন্টিগ্রেট করেন তাহলে আরো ১০,০০০ টাকা কানেক্ট করতে হয়। কারণ এসএসএল থেকে আপনার যে এপিআই টা নিতে হয়, এসএসএল কমার্স মানে ট্রান্সেকশনের জন্য, ওটার জন্য আপনার ১০,০০০ টাকা দিতে হয়। তো ওই ক্ষেত্রে আপনার টোটাল জায়গা পড়ে মনে করেন ৪০-৪৫ হাজার টাকা একটা ওয়েবসাইট ক্ষেত্রে জায়গা পড়তেছে। প্রাইজিং এর ধারণা যে দেওয়ার দিয়ে দিছি, বাকিটা আপনারা বুঝে নেবেন। তো এদিকে আমার কি আছে, আমার এদিকে কাজ করতে হবে, এদিকে স্টাইলে আসছে। স্টাইলে আসার পরে আপনি টেক্সটের ভিতরে যদি যান, আপনি যদি এদিকে আচ্ছা টাইপোগ্রাফিটাকে শেষ করি। যদি লাইন হাইট বাড়াতে চান আপনি লাইন হাইট বাড়ান কমান যা ইচ্ছা তা করেন, কোনো সমস্যা নাই। লাইন হাইট বিষয়টা তো বুঝেন, লাইনের ভিতরে গ্যাপের হাইটটা যেটা ওই হাইটটা যদি বাড়াতে চান বাড়াবেন, কমাতে চাইলে কমাবেন, এটা আপনার ইচ্ছা। এরপর যদি এই দুইটার ভিতরে যদি স্পেসিং করতে চান, মানে প্রতিটা লেটারের ভিতরে যদি স্পেসিং করতে চান তাহলে লেটার স্পেসিং ইউজ করবেন। ওয়ার্ড স্পেসিং, আপনি যদি প্রতিটা ওয়ার্ডের মাঝখানে যদি স্পেসিং করতে চান, মানে এদিক থেকে এইটা, এটার মাঝখানে যে স্পেসটা আছে এটা যদি বাড়াতে চান তাহলে আপনি ওইটা ইউজ করবেন। তো ওইটি আসলে তেমন একটা ইউজ করা লাগে না। যদি বাই চান্স আপনার মনে হয় যে দরকার আছে তাহলে বুঝে নেবেন যে দেখাই দিছি এদিকে একটা অপশন আছে, এই জিনিসগুলো বাড়ানো কমানো যায়। এরপরে কি আছে আমাদের? টেক্সট স্ট্রোক। টেক্সট স্ট্রোকের ভিতরে যদি আপনি আসেন, টেক্সট স্ট্রোক জিনিসটা কি, মানে আপনার যে শেপটা আছে, লেখার যে কার্ভটা আছে ওই শেপটার ভিতরে একটা স্ট্রোক পড়বে। তো জাস্ট আপনি যদি দেন একটা কালো একটা স্ট্রোক করতেছে, আপনি যদি বাড়াই যান বাড়াই দেন, অন্ধকার করে দেন জীবন, মানুষের জীবনের মতো। তো এর দরকার নাই, এটা দেখতে ভালো লাগে না, জাস্ট দেখাই দিলাম। টেক্সট শ্যাডো, আপনি যদি চান যে টেক্সটের পিছনে একটা শ্যাডো পড়ুক আপনি জাস্ট অন করে দিবেন। এবার ব্লার কেমন দিবেন এটা আপনার ইচ্ছা, ব্লার বেশি রাখবেন কম রাখবেন অল্প রাখবেন বেশি রাখবেন এটা আপনার ইচ্ছা, আপনি যেরকম ইচ্ছা এরকম রাখতে পারেন। এরপর হচ্ছে আপনি ভার্টিক্যালি রাখবেন না হরিজন্টালি রাখবেন। যদি ভার্টিক্যালি রাখেন তাহলে ভার্টিক্যালি এটা থাকবে, যদি হরিজন্টালি রাখেন তাহলে হরিজন্টালি থাকবে। ধরেন এটা একটু যদি এরকম করে দেন তখন দেখবেন এটা 3D ভাব আসতেছে। আর একটু যদি নিচের দিকে নামায় দেন একটা শ্যাডো ভাব, উপরের দিকে উঠিলে আলাদা একটা শ্যাডো ভাব, এটা আপনার ইচ্ছা।
আপনি যেমনি ইচ্ছা এমনি এটা ডিজাইন করতে পারেন। আপাতত আমার কোনো ইচ্ছা নাই, আমি নিউট্রাল, এটা 0 তেই থাকুক। ঠিক আছে? এই ৩ টা অপশন বুঝতে পারছেন? এরপর হচ্ছে ব্ল্যান্ড মোড, ব্ল্যান্ড মোডের ভিতরে আপনি এগুলারে আপনি ইমেজ নিয়ে যখন কাজ করবেন তখন হচ্ছে আপনার ব্ল্যান্ড মোডটারে মানে সুন্দর করে দেখাইতে পারবেন। আহা কি অবস্থা আপনার? তো দেরি করেছেন কেন? আচ্ছা, আচ্ছা। ব্ল্যান্ড মোডের ভিতরে হচ্ছে আপনার ইমেজের বিভিন্ন ধরনের ইয়ে হয় বা টেক্সটের বিভিন্ন ধরনের একটু রূপ চেঞ্জ করে আরকি। রূপ চেঞ্জ করানোর দরকার নাই, যেমনি আছে এমনি সুন্দর আছে, আপনি জাস্ট কালার মালার দিয়ে ঠিক করে দিন। এবার হচ্ছে টেক্সট কালার, মেইন জিনিস টেক্সটের যে কালারটা। আর টেক্সট কালার আপনার ক্লায়েন্টে বলে দিব, যদি ক্লায়েন্ট না বলে দেয় সেক্ষেত্রে আপনি আপনার যে লোগো আছে ওই লোগোর উপরে বেস করে আপনি আপনার একটা ক্লায়েন্ট কালার দিয়ে দিন। বুঝতে পারছেন নি? ধরেন আমি আপাতত লালই দেখাইলাম কারণ আপনার দূরে তো নাও দেখতে পারেন। আচ্ছা, এরপরে ধরেন আপনি এদিকে আরেকটা অপশন আছে, এটা এই জায়গার অপশনগুলো তো বুঝতে পারছেন? কোনো ডাউট সমস্যা আছে এগুলোতে? আচ্ছা, এটা কিন্তু আমি আর দেখাইলাম না। আচ্ছা, এবার আসেন অ্যাডভান্স অপশনে। অ্যাডভান্স অপশনের যে কাজটা কি? অ্যাডভান্স অপশনের ভিতরে আপনার আছে লেআউট। লেআউটের ভিতরে আছে মার্জিন, প্যাডিং। আর মার্জিন কোনটা আর প্যাডিং কোনটা? জানেননি? আচ্ছা। হ্যাঁ? মার্জিন আর প্যাডিং। আচ্ছা, সমস্যা নাই। এত চিন্তা করার কিছু নাই। জীবনে অনেক চিন্তা আছে। এটা এটা এই চিন্তা আমারে দিয়ে দেন। আমি দেয়া দিতেছি। এবার দেখেন, এদিকে কাজ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন। এদিকে একটা ছোট্ট করে একটা ট্রিক্স এপ্লাই করে রাখছে যেটা আমাদের কাজের জন্য অনেক সুবিধা করে, আবার কাজের ভিতরে অসুবিধা করে। এটা হচ্ছে লিঙ্ক করা। আমার এদিকে কয়টা পার্ট আছে? টপ, রাইট, বটম, লেফট। ৪ টা পার্ট আছে এদিকে। এখন এদিকে একটা অপশন আছে লিঙ্ক। লিঙ্কের মধ্যে একটা অপশন আছে না? এখন এটা যদি আপনি অন রাখেন, এটা কিন্তু অ্যাক্টিভ আছে। এটা যদি অ্যাক্টিভ রাখেন তা একটু দেখেন কি হয়। দেখেন সব দিকে সেম হইতেছে না? চারোটার ভিতরে সেম কাজ করতেছে না? আপনারা কি দেখতেছেন না? একটু জুম করে দেব। আচ্ছা, দেখেন আমি এই যে 34 দিয়েছি সব জায়গায় 34 হয়ে গেছে। কেন 34 হয়েছে? কারণ আমার এটা লিঙ্কটা অ্যাক্টিভ করা। বুঝতে পারছি? এখন ধরুন আমি 0 করলাম, এটা পুরোটারে 0 করলাম। 0 করে দিলাম, 0 করার পরে সব 0 হয়ে গেছে। এখন আমি লিঙ্কটা আনলিঙ্ক করে দিই। এখন আপনার মনে হইতেছে যে আমার একটু নিচের দিকে জায়গাটা একটু রাখলে ভালো হয় বা উপরের দিকে জায়গাটা রাখলে ভালো হয়। মার্জিনটা উপরের দিকে দিলে ভালো হয়। তখন আপনি কি করবেন? টপে মার্জিন দেন। টপে মার্জিন বাড়ায় দেন, এটা নিচের দিকে নামতেছে। ঠিক আছে? এখন আপনার মনে হচ্ছে ঠিক আছে টপে তো দিলাম, এবার একটু বটমে মার্জিন দিলে ভালো হয়। আমি কমাইতেছি কেন? বাড়াইতেছি। ধরেন বাড়াইলাম। আপনি এটা বাড়াইতেও পারেন, কমাইতেও পারেন। এটা আপনার ইচ্ছা যে আপনি এটা কি করবেন না করবেন। ঠিক আছে? কারণ আপনি চাইতেছেন লেফট এন্ড রাইট এ আপনি একটু কমাই দিতে। এটা যদিও কমাইতে পারবেন না। এটা কমাইলে ওইটা ওই সাইডে চলে আসবে, সেন্টার লাইন থেকে সরে যাবে ওইটা। তো সেন্টার থেকে যেহেতু সরে যাবো জিনিসটা দেখতে ভালো লাগবে না। ওইটারে 0 ই রেখে দেন। যেমনে আছে এমনে রেখে দেন। তো লিংকের অপশনটা বুঝতে পারছেন? লিংক করলে হচ্ছে ৪ টা একসাথে কাজ করবে। আপনি একটাতে বাড়াবেন ৪ টাতে কাজ করবে। আর আনলিংক করলে কি হবে? ধরেন আপনার এক পার্টে দরকার আছে, আরেক পার্টে দরকার নাই। যে পার্টে দরকার আছে ওই পার্টে আপনি দিবেন, আর যে পার্টে আপনার দরকার নাই ওই পার্টে আপনি দিবেন। বিষয়টা কি বুঝতে পারছেন না ডাউট আছে? কেডা বললেন? আপনি? আপনি আইলেন তো কতক্ষণ আগে? আচ্ছা, এরপরের পার্টটা কি আছে? কি ও ভাই, এটা আমরা লাল দিয়েছিলাম, এটা গোলাপি হয়ে গেল গা। আচ্ছা, একটু লাল লাল দিলাম। আচ্ছা, এদিকে আরেকটা জিনিস দেখাই দিই। ধরেন আপনি কোন জায়গা থেকে কালার নিবেন, ধরেন এই জায়গার কালারটা নিবেন, তখন এই যে কালার পিকার একটা অপশন আছে, ঠিক আছে? এই কালার পিকারে ক্লিক করবেন। কাম করে না, মাইন্ড করছে কেন? এই দরকার সময় কাজ না করলে ভালো লাগে। এই যে কালার পিকার একটা আসছে না, এই যে এটা কি কয়, ওই যে বাচ্চারা খাওয়ায় যে ওষুধ খাওয়ায় যে, এটার নাম কি? ড্রপ ড্রপ। এই ধরেন এদিকে যে কালারের উপরে রাখবেন ওই কালার এটা নিয়ে নেয়। আর মাইন্ড করছে মনে হয়, বাদ দেন। আচ্ছা, ওইটা আইবো, ওইটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। আস্তে আস্তে সব দেখাই দেবো, এটা নিয়ে মাথা ব্যথা করার কিছু নেই। এরপরের পার্টটা কি আছে? আচ্ছা, ওইদিকে আমরা তো ছিলাম এদিকে, এদিকে আমরা কইছিলাম অ্যাডভান্সে ছিলাম। অ্যাডভান্সের মার্জিনের বিষয়টা কি বুঝতে পারছেন? মানে উপরে যদি আপনার জায়গা হয় তাহলে মার্জিন দিবে উপরে, নিচে, ডানে, বামে। খাতার ভিতরে আমরা মার্জিন করি না, স্যারেরা নাম্বার দেওয়ার লাগে আরেকটা নাম্বার জায়গা রাখি, ওই জায়গাটার ভিতরেই আমরা যে কাজটা করি ওইটারও মার্জিন করি। এদিকে যদি জায়গা রাখেন তাহলে আমরা মার্জিন বলতেছি।
প্যাডিং এর কাজ কি দেন, প্যাডিং এর কাজও কাইন্ড অফ সেম, সব জিরো হয়ে গেছে, সব বাড়াইছি সব বাড়ছে, সব কমাইছি সব কমে গেছে। এবার আনলিঙ্ক করে দেন, ধরেন আপনি লেফট রাইটে প্যাডিং দিবেন, লেফট রাইটে প্যাড, আরে বটমে কেন দিতেছি, এইদিকে লেফট রাইটে আপনি প্যাডিং দিবেন, তো লেফট রাইটে প্যাডিং দেন, লেফট রাইটে প্যাডিং দিলে কি হয়েছে দেন তো, এটা কোন দিকে যাইতেছে, এটা বাম দিকে যাইতেছে, যত বাড়াইছেন এটা ওই দিকে যাইতেছে। আবার যদি আপনি এদিক থেকে লেফটে কমানো শুরু করেন দেখবেন আবার আগের জায়গাতে যাবো, আগের জায়গাতে কিন্তু গেছে, মাইনাস করে দেওয়া তো আগের জায়গায় গেছে। তো এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে যে আসলে এটা কোন দিকে নেবেন। এই জিনিসগুলো কেন ইউজ করা হয়, অনেক সময় আমরা অ্যালাইনমেন্ট করি ঠিক আছে, কিন্তু অ্যালাইনমেন্টটা আমি যাচ্ছে আর একটু যদি এই জায়গাতে যাওয়া যায়, ঠিক আছে, আরেকটু যদি ডান দিকে যাওয়া যায়, আরেকটু যদি বাম দিকে যাওয়া যায়, একটু উপরের দিকে যাওয়া যায়, একটু নিচের দিকে যাওয়া যায়, এই জিনিসটার জন্য আমরা ইউজ করি হচ্ছে এই মার্জিং এন্ড প্যাডিং, ঠিক আছে। এরপর হচ্ছে উইড, উইডটা আমরা কোন জায়গায় ইউজ করি, ধরেন আমি এই জায়গার ভিতরে এই পার্টটার ভিতরে আমি কোনো একটা বা এই জায়গার ভিতরে আমি কোনো একটা ব্যানার অ্যাড করছি, আর ব্যানারের সাইজটা আসলে কেমন হবে, এই ব্যানারের সাইজটা অ্যাড করতে গেলে তখন আমি এই জিনিসটা ইউজ করি, যে আমি 100% দিব নাকি ইনলাইন দিব নাকি কাস্টম দিব। কাস্টম দিলে হচ্ছে আপনি নিজের সাইজ দিয়ে দিবেন, আর যদি ইনলাইন দেন তাহলে অটোমেটিক যে সাইজটা আছে ওই সাইজটা নিয়ে নিবে। আর 100% দিলে হচ্ছে আপনার যে ডিজাইনটা আছে ওই ডিজাইনের ফুল ডিজাইনটা নিয়ে নিবে, কোনো কাটাকাটি থাকবে না এটার ভিতরে, ফুল ডিজাইনটা নিয়ে নিবে। আর যদি বাই ডিফল্ট দিয়ে রাখেন, ডিফল্ট দেওয়া থাকলে যে ডিজাইন দিয়েছেন যেমন দিয়েছেন ওই রকম ভাবে এটা থেকে যাবে। বুঝতে পারছি। পজিশন, পজিশন হচ্ছে আপনার এই পজিশনটা কি ফিক্সড থাকবে কিনা। অনেক সময় ওয়েবসাইটের ভিতরে দেখবেন আপনি স্ক্রল করতেছেন ঠিক আছে, কিন্তু একটা জায়গায় একদম ফ্রিজ হয়ে আছে, তো ওই জিনিসটা বলতেছে পজিশন। তো পজিশনের ভিতরে যদি এটা দিয়ে দেন অ্যাবসলিউট দিয়ে দেন আর ফিক্স দিয়ে দেন, ফিক্স দিয়ে দিলে ফিক্স থাকবে, অ্যাবসলিউট দিয়ে দিলে যখন দরকার হবে উপরের দিকে যাবো, যখন দরকার হবে নিচের দিকে নামবে। এটা হচ্ছে এটার উপরে ডিপেন্ড করে। জেড ইন্ডেক্স না জানলেও চলবো, সিএসএস এটি হচ্ছে আমাদের যখন কালার টালার করি ওই কালারের ভিতরে এই জিনিসগুলো অ্যাপ্লাই হয়ে যায়। এরপর হচ্ছে মোশন ইফেক্ট, মোশন ইফেক্ট জিনিসটা কি, মোশন ইফেক্ট জিনিসটা হচ্ছে আপনার ওয়েবসাইটের এই যে টেক্সটটা আপনি দিচ্ছেন, এই যে টেক্সটটা লিখছেন, এই টেক্সটটা কিভাবে শো করবে, ঠিক আছে। তো এই জিনিসটা আপনি যেমনি ইচ্ছে এমনি শো করে দিতে পারেন। এর মধ্যে একটা হচ্ছে আপনার ক্রলিং ইফেক্ট, ক্রলিং ইফেক্ট যেটা আছে এটা যদি আপনি অন করে রাখেন, অনেক ওয়েবসাইট দেখবেন একটু হালকা একটু মাউসের যে ক্রলারটা আছে এটা হালকা একটু বানিয়ে মারলে এটা দৌড়ানো শুরু করে, এটা হচ্ছে তাদের ইফেক্টের কারণে এই জিনিসটা করে। এটা করা ঠিক আছে, এটা দেখতে হয়তো একটু সুন্দর লাগে কিন্তু এটা না করাটা বেটার, কারণ আপনি হালকা একটু বাড়িয়ে দিলে এটা পুরো ওয়েবসাইট দৌড়ানো শুরু করে। এটা আপনি ব্যালেন্স করতে হয় এই জায়গাতে। আর ভার্টিক্যালি স্ক্রল করতে গেলে আপনার কেমন স্পিড থাকবে, ঠিক আছে, এই জিনিসটা আপনার ডিফাইন করতে হয়। আর আপনি যদি বাড়ায় দেন, ধরেন ভার্টিক্যালি স্ক্রল করতেছে, জাস্ট একটা বাড়িয়ে দিয়েছে দৌড়ে যাচ্ছে ওয়েবসাইট উপরে নিচে থেকে উপরে দিকে যাইতেছে আর যাইতেছে, এরকম বলে তো হবো না। এরপর হচ্ছে হরিজন্টাল কি বলে স্ক্রল, এটা যদি আপনি বাড়ায় দেন, হরিজন্টাল স্ক্রল যদি আপনি এদিকে পাস করে দেন দেখবেন যে লেফট রাইট কোন দিকে নেবেন এটা আপনার সিলেক্ট করে দিতে হবে। যদি রাইটে নেন রাইটে নেবেন, লেফটে নিলে লেফটে নেবেন, এটা হচ্ছে আপনার উপরে। নাই, এটা আয় বলবো সমস্যা নেই, এটাতে ইফেক্টটাতে আছে তো এটা হচ্ছে সেভ দেওয়ার পরে এটা কাজ করা শুরু করবে। এই কারণে এটির ভিতরে লাড়া দিতে চাই না, লাড়া দিলে ঝামেলা। আচ্ছা এখন আপনারা কেমনে দেখাবো, অফ করে দিতাম, অফ করে দিলে তো সব দেখাইতে পারতাম না। আচ্ছা থাকুক এটা। আর ট্রান্সপারেন্সি আপনি যদি মনে করেন যে একটু ঘোলা থাকুক, এটা কিন্তু একদম 100% আছে। এখন এটা যদি অফ করি, অফ করে এটা পুরোপুরি ক্লিয়ার দেখতেছেন না, কারণ আমি যদি এটা অন করে এটা ট্রান্সপারেন্সি বা ব্লারি অপশন যদি অন করে দিই সেক্ষেত্রে আপনি মানে অনেকটা ব্লারি ব্লারি দেখতে পারেন, একটু গোলা গোলা দেখতে পারেন, ফেড ইন ফেড আউট করতে পারেন। ফেড ইন করলে হচ্ছে ফেড হয়ে সামনের দিকে আসবে, ফেড আউট করলে এমনি ভিতরের দিকে যাবো, এতটুকু হচ্ছে কাহিনী। এরপর হচ্ছে এই জিনিসগুলো কোন দিকে ইফেক্ট করে থাকবে, ডেস্কটপে থাকবে, ট্যাবে থাকবে, মোবাইলে থাকবে, যেদিকে ইচ্ছে এদিকে রাখতে পারেন। রোটেশন দেখাচ্ছি না কারণ এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে, রোটেশন জিনিসটা আপনার ঘুরতেছে এটা দেখে কেমন লাগে না, ওয়েবসাইটের ভিতরে জিনিসটা ঘুরতেছে একটা জিনিস। এবার ব্লার হচ্ছে কোনো কিছু ব্লার করে দিবেন, পিছনে ব্যাকগ্রাউন্ড যে ব্লার করে, কিছুক্ষণ আগে জিনিসটা দেখলাম যেদিকে আপনার একটা অপশন দেখছিলাম না, শ্যাডোর যে কাজটা দেখছিলাম, ওই শ্যাডোর কাজটা এদিকে ব্লারের অপশনটা কাজ করতেছে। তো এই জিনিসটা এদিকে অ্যাপ্লাই করতেছে। মোশন ইফেক্টটা যদি আবার আসি, আসার পরে এদিকে আপনি কোন ডিভাইসে দেখা যাচ্ছেন, যদি এদিক থেকে কাটা দেন মোবাইল পোর্ট্রেট, যদি কাটা দেন মোবাইল পোর্ট্রেটে দেখাবে না। এরপর হচ্ছে যদি ট্যাবলেটে দেখাতে না চান ট্যাবে দেখাবে না, ডেস্কটপে যদি দেখাতে না চান ট্যাবলেটে দেখাবে না, কাইটা দিলে হলো কাহিনী, আর কিছু লাগবে না। আর কত হচ্ছে আমরা যখন ওয়ার্ডপ্রেসে কোনো কিছু ডিজাইন করি, ডিজাইন করার সময় এটা মোবাইল ফ্রেন্ডলি হয়ে যায়, মানে মোবাইল ফ্রেন্ডলি হয়ে যায়, কিন্তু আপনার তারপরে একটু ট্রাই করে দেখতে হয় যে আপনার ওয়েবসাইটটা আসলে মোবাইল ফ্রেন্ডলি হয়েছে কিনা। কারণ মোবাইল ফ্রেন্ডলি অনেক সময় দেখা যায় যে একটু উপরে দিকে উঠে যায়, একটু নিচের দিকে উঠে যায়, সে 100% না মানে 80% কাজ করে দিব আপনার, কিন্তু বাকি 20% কাজ আপনার নিজে একটু ধরে ধরে করতে হয়।
বুঝতে পারছি? তো ওই জিনিসটা আমরা একটু অফ করে দিই, অফ করে আমরা আরেকটু অন্য জায়গায় দেখি। এবার আসেন এই যে স্টিকি, এই জায়গার ভিতরে আপনি টপ বটম যেটাই ছেড়ে দিতে পারেন, আপনি এটা মানে স্টিক করে রাখবে জিনিসটা, এই পার্টটা স্টিক করে রাখবে, এটা লড়বে না, কোনো জায়গায় নড়বে না, নিচের পার্ট নড়বে কিন্তু এটা স্টিক হয়ে দাঁড়ায় থাকবে। তো এটার জন্য আমরা দিতে পারি এই জিনিসটা। এটা না দেওয়াটা বেটার, কারণ হচ্ছে যে আপনার এই পার্টটা কিন্তু মানে ইম্পর্টেন্ট কোনো পার্ট নেই, এটা স্ক্রল করে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু আমার পার্ট ইম্পর্টেন্ট কোনটা, আমার পার্ট হচ্ছে হোম, মানে হেডারটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই হোম দেখবেন সবসময় স্ট্যাটিক, মানে এটা লক করা থাকে এই জায়গাতে। এই লক করা যেহেতু আছে এই জায়গাতে আপনার কিছু করার দরকার নেই। এই জিনিস যদি মনে হয় যে আমার করা দরকার আছে, ক্লায়েন্টের ডিমান্ড, তাহলে আপনি করেন, আদারওয়াইজ করার দরকার নেই। আবার অনেক সময় বাইরের দেশের কিছু ওয়েবসাইট দেখা যায়, এরা হচ্ছে ধরেন একটা মানে প্রতিটা সেকশন আলাদা আলাদা করে ভাগ করা। ধরেন যে প্রথম যে সেকশনটা ছিল এটা ধরেন এসইও, মানে এসইও স্ক্রল করে গেছেন, এসইও একটা পার্ট হয়ে দাঁড়ায় গেছে। আবার ধরেন আপনি ফেসবুক অ্যাড স্ক্রল করতেছেন, ফেসবুক অ্যাড স্ক্রল করা শেষ, ফেসবুক অ্যাড যে আটকে গেছে। কারণ এই যে আটকানোর যে বিষয়টা, এই আটকানোর বিষয়টা আমরা স্ট্যাটিক ইয়ে দিয়ে করি, স্টিকি দিয়া করি। স্টিকি দিয়া যখন আমরা করতেছি তখন জাস্ট এই পার্টে এসে আটকে যাবে, আটকে আটকে প্রতিটা একটা মেনু বারের মতো হয়ে যাবে, দেখতে কেমন লাগে না, পরবর্তীতে এটা দেখতেও ভালো লাগে না জিনিসটা। যদি আপনার ক্লায়েন্টে যায় সেক্ষেত্রে করবেন, কিন্তু কোনো ওয়েবসাইটের ভিতরে এমন করা হয় না, খুব কম ওয়েবসাইটের ভিতরে এরকম দেখা যায়। এরপর হচ্ছে আপনার অ্যানিমেশন, এনহ্যান্স অ্যানিমেশন। তো এন্ট্রান্স অ্যানিমেশনের ভিতরে কি আছে, এইটাই হচ্ছে মেইন জিনিস। আমরা হচ্ছে এই এন্ট্রান্সের যে অ্যানিমেশনটা আছে ওই জিনিসটাই আমরা বেশি ইউজ করি। স্ক্রলিং এফেক্টটাও ইউজ করি না, মাউস ইফেক্টটাও ইউজ করি না, কারণ মাউস ইফেক্ট হচ্ছে যে আপনি এরকম লাড়াইতেছেন, ওই লাড়ানোর উপরে হচ্ছে আপনার ইফেক্ট আইতেছে। এটা জিনিসটা কেমন না? এটা যদি এরকম হয় যে হ্যাঁ আপনার ডোমেন হোস্টিং খুবই হাই কনফিগার ডোমেন হোস্টিং, আপনি দিতে মাত্র সাইট লোড হয়ে যাচ্ছে, মানে ধরেন খুবই হাই প্রাইসের ওয়েবসাইট বা খুব হাই কনফিগারের হোস্টিং নিয়ে রাখছেন আপনি, তখন আপনি এগুলো ইউজ করেন, সমস্যা নেই। কিন্তু আপনি যখন একটা লো বাজেট হোস্টিং ইউজ করতেছেন, ওইটার ভিতরে যখন আপনি আবার অ্যানিমেশন ইউজ করতেছেন, তখন হচ্ছে এটার সাইটের লোডিং টাইম বেড়ে যাবে, কারণ আপনার সাইট তো লোড করতেছে করতেছে সাথে অ্যানিমেশনও লোড করতে হইতেছে। যদি আমি এই জিনিসটার এদিকে ধরেন ফেড রাইট দেই বা জুম ইন দেই, জুম ইন যদি আমি দেই দেন এটা এরকম হয়ে আসবে। এটা যদি আমি জিনিসটা যদি এরকম করি, জুম আপ হয়ে আসবে। এখন এই যে জুম আপ হয়ে আসতেছে আপনার, আরে কত সহজে কত সুন্দর করে আসছে, কিন্তু যখন একটা সাইট লোড নিবে, পুরো সাইটটা ডিজাইন করার পরে সাইটে যখন লোড নিবে ক্লায়েন্টের সাইটে, তাও আবার যখন আপনার জীবনে কেউ ওই ওয়েবসাইটে ঢুকে নাই, সে মাত্র ওই ওয়েবসাইটে ঢুকতেছে, তখন কিন্তু লোডিং টাইম বেড়ে যাবে। আর যখন লোডিং টাইম বেড়ে যাবে তখন আপনার আউটবাউন্ড বাইরে যাবে, মানে মানুষ ওয়েবসাইট ঢুকবে ঠিক আছে, ঢুকার সময় যখন সাইটের লোডিং টাইম বেড়ে যায় তখন সে বাইরে যায়। বুঝতে পারছেন? তো ওইসব ক্ষেত্রে ওই জিনিসগুলো মাথায় রেখে ওয়েবসাইটে ডিজাইন করতে হয়, যে আমার এটাতে লোডিং টাইম বাড়বে কিনা, বাড়লে কত সেকেন্ড বাড়বে, কত মিলি সেকেন্ড বাড়বে, সেকেন্ড বেশি করে দিছি, কত ন্যানো সেকেন্ড বাড়বে, ওই জিনিস আপনার চিন্তা করতে হবে। কারণ কি জানেন, একটা ওয়েবসাইট 3 সেকেন্ডের বেশি যদি লোড নেয় ওই ওয়েবসাইটের ভিতরে মানুষ ঢুকে না বর্তমানে আর কি, কিছুদিন পরে এটা আরো কমে যাবে। তো আপনার ন্যানো সেকেন্ড হিসাব করতে হবে আপনার সাইটের লোডিং টাইমটা কেমন আছে, স্পিডটা কেমন আছে, ওই চিন্তা করে আপনার অ্যানিমেশন যদি দেন, ওই অ্যানিমেশন চিন্তা করতে হবে, ওই জিনিস চিন্তা করে আপনার অ্যানিমেশন দিবেন, আদারওয়াইজ অ্যানিমেশন দেওয়ার কোনো দরকার নেই, লোডিং টাইম বাইরে যায়, 2-3 সেকেন্ড হলেও বাইরে যায় এটা। আচ্ছা এক কইরা দেখাই আপনারা, হোস্টিং যদি কম দামি হয়ে থাকে, আপনার যদি ওয়ার্ডপ্রেসে যে থিম ইউজ করতেছেন ওই থিম যদি আপনার ওয়েবসাইটের থিম যদি আপনার ঠিকঠাক না থাকে, থিমের ভিতরে যদি এক্সট্রা কোনো কোড থাকে, যেমন অ্যাস্ট্রা ইউজ করতেছি আমরা, অ্যাস্ট্রা কেন ইউজ করতেছি, অ্যাস্ট্রার ভিতরে অতিরিক্ত কোনো কোড নাই, মানে যতটুকু কোড থাকা দরকার অতটুকু কোড আছে। দ্বিতীয়ত হচ্ছে অ্যাস্ট্রা হচ্ছে বাংলাদেশি সার্ভারের কাছাকাছি, মানে ইন্ডিয়ান সার্ভারে এইটা হোস্ট করা। তো আমি যখন অ্যাস্ট্রা ইউজ করতেছি তখন আমি যখনই মানুষ আমার সাইটটা লোড দিতেছে, মানে আমার সাইটে যখন এন্টার করতেছে তখন আমার সার্ভার কানেক্ট করতেছে ইন্ডিয়ান সার্ভার, ঠিক আছে, ইন্ডিয়ান সার্ভার যখন কানেক্ট করতেছে এটা আমার কাছাকাছি সার্ভার, মানে অন্তত জার্মান সার্ভার থেকে তো আমার ইন্ডিয়ান সার্ভার কাছে, তো জার্মান সার্ভার থেকে যেহেতু ইন্ডিয়ান সার্ভার কাছে, আর এক্সট্রা যেহেতু আমার ইন্ডিয়ান সার্ভারেই হোস্ট করা আছে, এটা ইন্ডিয়ান একটা মানে থিম আর কি, ইন্ডিয়ান ডেভেলপার এই থিম বানাইছে। তো যেহেতু কাছাকাছি আছে আমি এটা ইউজ করতেছি, এটার ভিতরে তেমন এক্সট্রা কোনো কোডও নাই, তো যেহেতু কোড নাই এটা ইজিলি লোড হয়ে যাচ্ছে। কিন্তু এর ভিতরেই যখন আমি আবার অ্যানিমেশন অ্যাড করে দিয়েছি তখন আমার লোডিং টাইম 1-2 সেকেন্ড বেড়ে যাচ্ছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, বাংলাদেশে বা বিশ্বের বিভিন্ন বড় বড় বিভিন্ন ওয়েবসাইট আছে, তারা শুধু তাদের মানে হাফ মিলি সেকেন্ড ওয়েবসাইট লোডিং কমানোর লাগে তারা বছরের পর বছর কাজ করে, মানে তাদের 100% এসইও কমপ্লিট, শুধু একটা জায়গায় সমস্যা, লোডিং স্পিড। লোডিং স্পিড কত সেকেন্ড, হাফ মিলি সেকেন্ড, হাফ মিলি সেকেন্ড কমানোর জন্য তারা ওয়েবসাইটের ভিতরে মানে কয়েক মিলিয়ন ডলার তারা খরচ করে শুধু ওয়েবসাইটের লোডিং টাইম কমানোর জন্য।
তো ওয়েবসাইটের লোডিং টাইমটা হচ্ছে মেইন জিনিস। আপনার ওয়েবসাইট বাড়িতে ঢুকতেছে, বাড়ি ঢুকানোর সময় গেট খোলা যদি আপনি বেশি সময় নেন তখন কিন্তু আপনার ইয়া করবে না। এমন যদি হয় মনে করেন যে একটা মানুষ আপনার বাড়িতে আইছে, হ্যাঁ আপনার টাকা দিতে আইছে, ঠিক আছে, মানে আপনার বাড়িতে টাকা দিতে আইছে কিন্তু আপনি গেট খুলতেছেন না, এখন টাকাটা দরকার কেন আপনার? না হ্যাঁ, হ্যাঁ তো আপনার টাকা দিতে আইছে, আপনি গেট খুলতে হ্যাঁ তো যাবো গা। তুমি নিলে না নিলে নাই, তো ক্লায়েন্টও সেম, ওয়েবসাইটে ঢুকছে আপনার লোডিং টাইম বাইরে রয়েছে, ওয়েবসাইটে অন্য ওয়েবসাইটে যাবো গা, সে আপনার কম্পিউটার ওয়েবসাইটে যাবো। আপনারটা না খুললে মানে সোজা কথা হচ্ছে আপনি যদি আপনার বউয়ের মানে খবর না নেন, আপনার প্রতিবেশী আপনার বউয়ের খবর দেবো, সোজা বিষয়। বুঝতে পারছেন? তো ওই যে বিষয়গুলো আছে এই মাথায় রাখতে হবে। বিশেষ করে এই ডিজাইন করার ক্ষেত্রে আমার লোডিং টাইম 100% মাথায় রাখতে হবে। মানে মন চাইছে আমার এটা ভালো লাগছে আমি আইনা বয়ে দিছি, মন চাইছে আমি এই থিম দিয়ে দিছি, হইব না। আপনার ধইরা বুঝা করতে হবে। এবার তো আমি এদিকে অ্যানিমেশন দিছি একটা, আমি এটা সেভ করে দেখাবো যে কোনটা আগে লোড নেয়। না ওইটিতে কোনো সমস্যা নাই, ওইটি তো একদম বাই ডিফল্ট একদম বেসিক জিনিসপত্র, এগুলো ওই দিয়ে তো ঝামেলা হবে না। অ্যানিমেশন যত অ্যানিমেশন আছে সবগুলোই আপনার লোডিং নেবে, আমি কিছুক্ষণ পরে দেখাবো আপনার। এরপরে কি পার্ট আছে, ধরেন আমি এই ইমেজটা একটু সেভ করি, আমার এদিকে যত ইমেজ আছে সব পিএনজি করা, হ্যাঁ মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। ডেস্কটপ, দেখেন আমার নামটা কিন্তু এদিকে কি দেওয়া আছে দেখছেন, আমি ইমেজ সেভ করতেছি আমার ইমেজ, নামটাও কিন্তু আমার দেওয়া আছে। এই জিনিসটা কেমনে করতে হয় এই জিনিসগুলো জানতে হবে, এইগুলোর কারণেও এসইওর ভিতরে অনেক ইয়ে হয়, মানে ঝামেলা হয়। ধরেন ডাবল এ ট্রিপল এ ডেস্কটপ সেভ, সেভ ইমেজ, দুইটা জিনিস যেহেতু দেখাবো দুইটা জিনিস আমি জাস্ট সেভ করে নিই, সেভ ডেস্কটপ। ওকে, এবার এদিকে দেখেন তো ভাই কি কি আছে এদিকে, আমার এদিকে একটা এটা বলতে পারেন টেক্সট এডিটর আছে। টেক্সট এডিটর যদিও এটা আমরা বলতেছি টেক্সট এডিটর, ধরেন এর আমরা হেডিং ধরলাম, একটা হেডিং আছে, এদিকে একটা হেডিং আছে, এদিকে একটা ইমেজ আছে, এদিকেও একটা ইমেজ আছে, এদিকে একটা টেক্সট এডিটর আছে, এই যে একটা টেক্সট এডিটর আছে। এখন আমার কি করতে হবে, এই যে থিমটা আছে এই থিমটা জাস্ট আমি এদিকে ইমপ্লিমেন্ট করতে হবে। কেমনে করতে হবে, প্রথমত আমার এদিকে কয়টা কন্টেনার আছে, দুইটা, তো দুইটা কন্টেনার আমরা শুরুতেই নিছি। দুইটা কন্টেনারের ভিতর প্রথমের পার্টে কি লেখা আছে, প্রথমে লেখা আছে মাই পার্সোনাল লাইফ মেবি কর্পোরেট, আচ্ছা ঠিক আছে কর্পোরেট দিলেন, দেওয়ার পরে এদিক থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করেন। এখন আপনি এদিকে কি দিবেন, একটা হেডিং নেন, এই যে দেখতেছেন হেডিংটা আমি বসাই দিলাম এদিকে, ঠিক আছে। আবার সেম জিনিসটাই আপনি এদিক থেকে নিয়ে নেন, একটা হেডিং আবার এদিকেও বসাই দেন, হেডিং বসাই দিলাম। এরপরে আবার কি আছে, একটা ইমেজ আছে, তো ইমেজ আমি এদিক থেকে নিলাম, ইমেজটা কই আছে, আমার হেডিং এর নিচে আছে না, তো ঠিক হেডিং এর নিচেই বসাই দিবেন। যদি আপনি এটার নিচে বসান, এই যে কমলা কালার চিকন একটা দাগ দেখতেছেন, একটা স্কোয়ারের ভিতরে রেক্ট্যাঙ্গুলার শেপ, এইটার নিচে যদি আপনি বসান এটা কিন্তু অন্য জায়গায় যাবো গা, এটার ভিতরে বসাইতে হবে, এটার ভিতরে বসাই দেন, ইমেজ আসলো। সেম জিনিস এদিক থেকে আপনি এটা কপি করে পেস্ট করে দিতে পারেন ওইদিকে, এইটারে ধরেন আপনি কপি করেন, এদিকে আইনা এটা পেস্ট করে দেন, পেস্ট হয়ে গেছে, কপি পেস্ট, ঠিক আছে। এরপর আমার কি আছে, একটা টেক্সট এডিটর আছে। টেক্সট এডিটরের কাজ কি, টেক্সট এডিটরের ভিতরে হচ্ছে আপনি অনেক বেশি লেখা লিখতে পারবেন, টেক্সট এডিট মানে অনেক ধরনের জিনিসপত্র লিখতে পারবেন। তো এটা কপি করেন, কপি করে পেস্ট করে দেন, আর এদিকে করছে মাইন্ড করছে সমস্যা নেই, মাইন্ড করলে এটা টান দিয়ে আইনা এদিকে বয়ে দেন, কাহিনী শেষ। এবার আমার কি করতে হবে, জাস্ট ওই দিকের যে লেখা আছে ওই লেখাগুলোর আমি কপি পেস্ট করে বয়ে দিয়ে দিই। লেখা নিয়ে তো আপনারা সমস্যা নাই, কন্টেন্ট তো আপনারা রেডি করতে পারবেন নাকি, কন্ট্রোল জেড 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 আসে না, মাইন্ড করছে, আর ডিলিট করে দেন, আর দরকার নেই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দেন জিনিসটা চলে আসছে। এবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি বসে দিলাম। এখন এদিকে যে লেখার সাইজটা আছে এই লেখার সাইজটা একটু চেঞ্জ করো না, মানে এটা থেকে এই লেখাটা ছোট, এদিকেও কাহিনী আছে, এটারে বলা হয় H1 ট্যাগ, এটারে বলা হয় H3 ট্যাগ, মানে H1 ট্যাগ, H3 ট্যাগ, H4 ট্যাগ, H6 ট্যাগ, কোনটা কোন ট্যাগ এটা হচ্ছে এসইও তে যখন আমরা যাবো তখন আমরা এই জিনিসগুলো ফ্যাক্টর করে আর কি।
ধরেন এই জিনিসটা আমরা এখন কি করতে হবে, এই জিনিসটাকে ছোট করতে হবে। এদিকে একটা বড় স্পেস আছে, এটা দিলাম, দেখেন এদিকে একটা স্পেস আছে, দরকার নেই এগুলো স্পেসে। এবার এইগুলো এটা কি করতে হবে, আমার টেক্সটটা ছোট করতে হবে। কোন দিক থেকে করবেন বলেন, আমারে বলেন, আমি করি। এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে আমার স্টাইলে, স্টাইলে গিয়ে ধরেন এটা যদি সেন্টার লাইন করেন, সেন্টার লাইনে রাখলেন, করার পরে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে গিয়ে এখন আমি যখন এটা ধরতেছি দেখেন এটাতে আমি লাড়া দেওয়াতে কই গেছে টেক্সটটা, ছোট হয়ে গেছে। এখন এটা আমার বড় করতে হবে, যতটুকু আপনি বড় করতে চান অতটুকু আপনি বড় রাখেন। ধরেন আমি এটারে 35, 40, 35 রাখলাম। এবার সেম এটার ভিতরে সেম কাজ করতে হবে। এটা কপি করেন, আনেন, পেস্ট স্টাইল। এটা দেখছেন কি করছি, এই জিনিসটা কপি করছি, কপি করার পরে এদিকে আইনা জাস্ট পেস্ট স্টাইলটা পেস্ট করছি, ওইদিকে আমি যে ফরম্যাটটা অ্যাপ্লাই করছি ওই ফরম্যাটটা এদিকে আইনা পেস্ট করে দিছি। তো আমার ওইদিকে যাওয়ার কাজ করতে হয়নি, এটা সেন্টার লাইন হয়ে গেছে, এটার সাইজও ঠিক হয়ে গেছে, দুইটা সেম হয়ে গেছে। এবার হচ্ছে আমার ইমেজ, ইমেজ আমার আনতে হবে। ইমেজের দিকে জাস্ট ক্লিক করেন, ক্লিক করার পরে আপনার আপলোড, যেহেতু আপনার এদিকে ইমেজ নাই, যদি ইমেজ থাকতো তাহলে মিডিয়া লাইব্রেরি ওপেন হইতো, যেহেতু আমার ইমেজ নাই তাহলে সরাসরি আপনার ফাইল ওপেন, কি হবে, আপলোড ফাইল ওপেন হয়েছে। তো এদিক থেকে সিলেক্ট করেন, আমি ডেস্কটপে রাখছিলাম ইমেজ, এ দিয়ে মনে হয় কিছু লিখছিলাম, এই যে দুইটা আছে, দুইটা ইমেজ চলে আসছে না। এদিকে একটা জিনিস মাথায় রাখবেন, এদিকে মানে শুরু থেকে বলে দিয়েছি এদিকে যাতে এসইও দিতে না করতে হয়। এদিকে আপনি যে ইমেজ গুলো দিতেছেন, এদিকে এমন ইমেজ দিবেন যেটাতে আপনার কিওয়ার্ড র‍্যাঙ্ক করতেছে, আপনার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা একটা কিওয়ার্ডের উপর র‍্যাঙ্ক করে, ওই কিওয়ার্ডটা আপনি এদিকে লিখে দিবেন। এটা হচ্ছে অল্টারনেটিভ টেক্সট, অল্টার টেক্সট, এটা আমি ফেসবুকে বলছিলাম আপনার, অল্টারনেটিভ টেক্সট। এই অল্টারনেটিভ টেক্সট আসলে ফেসবুক, আপনি যখন গুগলের কাছে কোনো কিছু দিচ্ছেন বা ফেসবুকের কোনো কিছু দিতেছেন, সে আসলে ইমেজটা রিড করার আগে ইমেজের ভিতরে কি লেখা আছে ওইটা রিড করে, প্রতিটা ইমেজটা একটা নামের আন্ডারে সেভ করে। তো আমি যখন এটা আমার ওয়েবসাইট থেকে ইমেজ সেভ করতেছি, যখন আমি সেভটা দিতেছি তখন দেখবেন যে এই ইমেজে তো আমার কোথাও আমার নাম লেখা নেই, কিন্তু এই ইমেজটা কিন্তু ধরতেছে আমার নাম। আমার নামটা কেমনে ধরতেছে, আমার ওই অল্টারনেটিভ টেক্সট থেকে। বুঝতে পারছেন অল্টার টেক্সটের কাজটা কিভাবে করে? এই অল্টার টেক্সট ধরেই আপনার গুগলের ভিতরে র্যাঙ্কিং আসে, আপনার ইমেজগুলো আসে না, আপনার নাম লেখা সার্চ করলে ইমেজগুলো গুগলের র্যাঙ্ক করা শুরু করছে না, ওইগুলো হচ্ছে ওই অল্টার টেক্সট ধরে আপনারা র্যাঙ্ক করে গেছে। তো অল্টার টেক্সটের ভিতরে বেশি ফোকাস দিবেন, আর এগুলো যাতে মানে সব যখন কাজ করবেন সাথে সাথে এগুলো এডিট করবেন, নাইলে কি হবে জানেন, পরে ওই এসইওর পার্টিকেলে ধরে ধরে আবার সেম কাজ করতে হবে। তো কাজ কমানোর জন্য আগে থেকে বলেছি এদিকে হচ্ছে আপনার যে নাম আছে ওই নামের উপরে কি করবেন, অল্টার টেক্সট গুলো রেডি করে দিবেন, দরকার হলে যত জায়গা আছে সব জায়গা বসাই দেন, কোনো সমস্যা নেই। আর যদি ওইগুলো টাইটেল ফাইটেল থাকে সেক্ষেত্রে দেন, ক্যাপশন না দিলেও চলে। দিলেন, এবার সিলেক্ট করে দেন, এটা তো এদিকে না, এটা এদিকে। তো এদিকে যখন আমি নামটা লিখে, এদিকে ট্রিপলে লেখা ছিল না, ট্রিপলে জায়গাতে আমার নামটা লিখে দিয়েছি, তো এদিকে কি হলো, আমার ওই যে লেখাটা ছিল ওইটা রিমুভ হয়ে গেল। এখন আমি যখন ইন্ডেক্স করব ওয়েবসাইটে তখন হচ্ছে এই নামের উপর আমার ইমেজটা ইন্ডেক্স হয়ে যাবে, বুঝতে পারছি। আর যদি এটা ঠিক না করতেন তাহলে ওই যে ট্রিপলে লেখা ছিল ওই ট্রিপলের উপর হইতে কাজ করতো। সিলেক্ট দেন, এই যে ইমেজ আয়া পড়লো। এখন ইমেজ আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হয়ে গেছে, কেন ম্যাচ হয়ে গেছে, কারণ আমার এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ছিল, শুধু ইমেজটা ছিল পিএনজি যেটা বলে আর কি, পিএনজি ফরম্যাটে ট্রান্সপারেন্ট ছিল, এই কারণে এটা আশা করছে। এবার হচ্ছে এদিকের যে ইমেজটা আছে সেম প্রসিডিওর আপনার, এটা কোন আমি কি করবো, সব করা আছে, জাস্ট সিলেক্ট, চলে আসছে এদিকে। এবার হচ্ছে ইমেজ আমার টেক্সট, এদিকে টেক্সট আছে একটা, জাস্ট এদিক থেকে কপি করেন, কন্ট্রোল সি, টেক্সট এডিটর এটা আমার, টেক্সট এডিটর আনলাম, ফালাই দেন, শেষ। এবার দেখেন ওইদিকে আমি হাইপার লিঙ্ক করছি, এই হাইপার লিঙ্ক সহ ধরে নিয়ে আয় পড়ছে। বুঝছেন কেন কপি করতে কই নাই? আপনারা তো কপাল বলা যে আপনারা দেখতেছেন না, আমরা ওই দিন এক ওয়েবসাইটের ভিতরে কাজ করতে গিয়ে আমি কতগুলো স্ক্রিনশট লয়ে রাখছিলাম, যে মানে আমরা অন্য জায়গা থেকে না কপি করে জাস্ট এই টেস্টিং পারপাসে রাখছিলাম যে এখনো কি এই কাজ করে কিনা, তারা ধরে ফেলে কিনা, আর পরে দিয়ে যে এখনো ধরে তারা। মানে আপনি কোনো জায়গা থেকে কপি করে কিছু একটা বসাইতেছেন,
পুরো ওইটার ব্যাক এন্ডে যত কোড আছে সব কোড এনে দিয়ে বলে। কিন্তু আপনার এদিকে প্রিভিউ এই জায়গাতে, যে জায়গাটা আপনার কাজ করতেছে এখন এই জায়গাতে প্রিভিউ শুধু টেক্সটটা, ব্যাক এন্ডে যে কোড আছে ওইটা কিন্তু আর প্রিভিউ হবে না, বুঝতে পারছেন? কিন্তু গুগল যখন আপনারা আবার ক্রল করবো তখন কোড সহ আপনারা ক্রল করবো, তো ওই কোড যখন ধরবো তখন দেখবো যে অমুক ওয়েবসাইট থেকে অমুক ওয়েবসাইটে ওই লিঙ্কটা ধরে অমুক ওয়েবসাইটে যাবো, এখানে দেখবো সেম কন্টেন্ট, যখন সেম কন্টেন্ট দেখবো তখন দেখবো যে কোনটার ভিতরে বেশি ডোমেন অথরিটি আছে, মানে কোনটার ভিতরে বেশি মানুষ কাউন্ট করছে বা কোনটার এজ বেশি, যেটার এজ বেশি ওটার প্রায়োরিটি দিব, যেটার এজ কম এটার এসইও র্যাঙ্কিং টা হারাই দিব, শেষ, আউট। কপি করাই যাবো সোজা কথা। আমি আপনাকে দেখাচ্ছি কারণ আমার কাছে কন্টেন্ট রেডি করা নাই, আমার ওয়েবসাইটের ভিতরে কন্টেন্ট আছে, আমি জাস্ট সেটা দেখাচ্ছি আপনার ডেমো হিসেবে। আপনি যখন কাজ করবেন তখন নিজের করে 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 নিতে হবে, বুঝতে পারছেন? এই যে কন্টেন্টের দিকে চলে আসছে, আর কন্টেন্টের দিকে আসছে, কন্টেন্টের কালার তো পছন্দ হয় না, কন্টেন্টের কালার পছন্দ হয় না, কি করবেন? সেম জিনিস, স্টাইলে যাবেন, এটা যদি সেন্টার লাইন করতে হয় সেন্টার করবেন, যদিও সেন্টার লাইন করার দরকার, এটা সেন্টার করলে দেখতে ভালো লাগবে না। টেক্সট কালার এটা আমার গ্রে আছে, করেছেন ব্ল্যাক, ঠিক আছে? আপনি যদি অন্য কালার দিতে চান আপনি অন্য কালার দিবেন, কোনো সমস্যা নেই। কারণ আপনি টেক্সট কালার দিলেন, টাইপোগ্রাফিতে যান, যদি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দেন, দুনিয়ার ফন্ট ফ্যামিলি আছে, আপনার যেটা ইচ্ছা আপনি এটা নেন। কোনটা নেওয়া যায় কোন? ধরেন এটা রাখলাম, আপনারা তো কেউ কিছু করেন না। আয় হায়, এইসব ধরনের ফন্ট এদিকে রাখা যাবে না, হ্যাঁ? মানে যে এমন ফন্ট রাখবেন যেটা হচ্ছে পড়তে পারা যায়, এমন কোনো ফন্ট রাখবেন না যেটা দিয়ে পড়তে পারা যায় না। প্রথমটা ভাই আর লিখছি। আচ্ছা সমস্যা নেই, এই পার্টটার কাজ করি, এই পার্টের কাজ করলে ওইটা কন্ট্রোল সি আসছে, এই জাস্ট কপি করেন, স্টাইল, কালার, ব্ল্যাক, টাইপোগ্রাফিতে রোবোটো, ওকে, রোবোটো, রোবোটো, দুইটা সেম হয়ে গেল, ঠিক আছে? তো ওই সাইডটা আর এই সাইডটা সেম হয়ে গেছে না? বুঝতে পারছেন বিষয়ে কেমনে কাজ করতেছে? এবার ধরেন এটা কালার চেঞ্জ করবেন, কালার চেঞ্জ কেমনে করে তো জানেনই নাকি? সিলেক্ট করে টেক্সট কালারে গিয়ে আপনার যে কালার পছন্দ ওই কালার আপনি দিয়ে দিবেন, আপনার যদি গোলাপি পছন্দ হয় আপনি গোলাপি কালার দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আমার গোলাপি পছন্দ না পার্সোনালি। আচ্ছা বেশি কালারফুল ডিজাইন করেন না, হ্যাঁ? মানে কালার, মানে ইয়েটা রাখবেন একদম ফর্মাল একটা কালার রাখবেন। আপনার যদি লোগো টোগো থাকে সেক্ষেত্রে লোগোর সাথে মিলাইয়া ডিজাইন করার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগে। এটা জাস্ট কপি করেন, এত কাহিনী করার টাইম নেই, কপি করে জাস্ট পেস্ট স্টাইল, কাহিনী শেষ, ঠিক আছে? ওকে। এবার দেখেন আপনারা একটা কথা বলছিলাম H2 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 H1 H2 H2 3 4 5 6 এরকম আছে। তো এই জিনিসগুলা এদিকে দেখেন আপনার 1 to 6 পর্যন্ত আপনার হেডিং দেওয়া যায়, কারণ এটা 2 তে আছে। এটা কোন পার্ট? এটা হচ্ছে এই পার্ট, এই পার্টের কোন জায়গায় ছিল? কন্টেন্টে। কারণ এটা যদি আপনি H2 থেকে H1 করে দেন, দেখেন H5 যদি করেন, H6 যদি করেন, এখন এই জিনিসটা আপনার মানে এমন পরিবর্তন লাগতেছে না যে আর কি পরিবর্তন হইতেছে, এটা বেশি কিছু পরিবর্তন না। এটা আমি যে সাইটটা আছে এটা ম্যানুয়ালি আমি কাজটা করছিলাম, কিন্তু সাইটটা কিন্তু ছোট করে বড় করছিলাম আমি, এই কারণে এই জিনিসটা ঠিক করে আপনি দেখতে পারতেছেন না। কিন্তু যখন আমি এটা কিছু করব না, এটা নিজের ফরম্যাটে রেখে দিব, তখন আমি যখন H6 দিব তখন এটা কি হবে? যত উপরের দিকে যাবে তত ছোট হয়ে যাবে টেক্সট, আর যত নিচের দিকে যাবে তত বড় হয়ে যাবে টেক্সট। তো আমার H2 ট্যাগ হচ্ছে HTML SEO এর জন্য আমার H2 ট্যাগ মাস্ট লাগবে। একটা ওয়েবসাইটের পেজের ভিতরে, একটা ওয়েব পেজের ভিতরে 5টা H1 ট্যাগ লাগে, সরি H2 ট্যাগ লাগে। 5টা না হলেও অন্তত 3টা H1 ট্যাগ লাগে। 3টার ভিতরে আমি এদিকে 2টা দিয়ে দিছি, আর একটা দিলে আমার কাজ হয়ে গেল। মানে কিছু রিকোয়ারমেন্ট আছে, ওই রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করলে আপনার এসইওটা কমপ্লিট হয়। বুঝতে পারছি? তো এরপরে কি আছে? ধরেন আমার এই জায়গাতে পার্ট, এবার আপনারা বলেন যে আমার এই জায়গাটা করা লাগে কি করতে হবে? এতক্ষণ তো এটা দেখলেন না, এটা ফুটান না।
আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা কালার দেওয়া আছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দেখাই দিই। মানে এটার ব্যাকগ্রাউন্ড, এটার পুরোটা একটা কন্টেইনার না, এটা পুরোটা একটা কন্টেইনার। এই কন্টেইনারের ভিতর এইটা একটা পার্ট আছে আর এইটা একটা পার্ট আছে। কন্টেইনারের যদি কাজ করতে চান তাহলে এই সিক্স ডটে ক্লিক করুন। সিক্স ডটে ক্লিক করে এর স্টাইলে আসেন, এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এর কালারটা ক্লাসিক কালারটা যদি নেন ক্লাসিক কালার নিতে পারেন। আপনি এদিক থেকে যদি গ্রেডিয়েন্ট নিতে চান গ্রেডিয়েন্ট নিতে পারেন, যেটা ইচ্ছে এটা নেন, কোনো সমস্যা নেই। এবার ধরেন কালার নেবেন, কালার যদি নেন এদিক থেকে যদি এই যে দেখেন আপনার কালারটা চেঞ্জ হইতেছে, খেয়াল করছেন যে আপনার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দিচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডের কালার যদি আপনার মনে হয় যে ভালো লাগতেছে না, আরেকটু অন্য কিছু দেওয়া দরকার, তো দেন, আমার কি, আপনার যেটা ইচ্ছা আপনি এই কালার দেন, আপনার যেই কালার মন চায় আপনি ওই কালার দিয়ে দেন। ঠিক আছে, কারণ আপনি চান যে এদিকে কার্সারটা আনলে একটু হোভার হোক, মানে একটু কালার চেঞ্জ হয়ে যাবে, আপনি মাউসটা আনলে কালারটা অন্য কিছু হয়ে যায়, ওইটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই, যা চাইবেন তাই করতে পারবেন। ওভার কালারে যাবেন, ওভার কালারে কি আপনি কোন কালার দিতে চান, প্রাইমারি কালার একটা দিতে হবে আর হোভার কালার একটা দিতে হবে, মানে সেকেন্ডারি কালার। প্রাইমারি কালারে ধরেন আমি এদিক থেকে এই জায়গাটা সিলেক্ট করি, এই জায়গাটা সিলেক্ট করে এই জিনিসটা দিই, এই জিনিসটা দিলাম। আর সেকেন্ডারি কালার মানে যেটাতে রাখলে যে কালারটা আসবে ওই কালারটা ধরেন আমি এটা দিলাম, এই কালার। দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়েছে, দেখছেন? না, না, ওইটাতে কোনো সমস্যা নেই। দেখেন এর গ্রেডিয়েন্টও আসছে, ঠিক আছে, এই যে দেখেন, বুঝতে পারছেন বিষয়টা? যদি এটা দেখতে একটু কার্টুন 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 লাগতেছে, কাজ যখন করবেন তখন এটা ঠিক করে বললেন তাহলে চলবে। এই প্রফেশনাল ওয়েবসাইটের ক্ষেত্রে এইসব জিনিস অ্যাপ্লাই করা হয় না, এটি হচ্ছে মনে করেন একটু ফান টাইপ ওয়েবসাইটের ক্ষেত্রে ইউজ করা হয়। আচ্ছা যাই হোক, ব্যাকগ্রাউন্ডের কেমনে কালার চেঞ্জ করুন বুঝতে পারছেন? তাহলে এবার আমারে বলেন যে এটার কেমনে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবো। সিক্স ডটে ক্লিক করলাম, এরপরে স্টাইলে গেলাম, ব্যাকগ্রাউন্ড টাইপ, কালার, কালারের পরে কালার সিলেক্ট, নাকি কালার সিলেক্ট, শেষ কাহিনী, কালার দিয়ে দিলাম। না আমি একটু কালারটি একটু কার্টুনিস্ট কার্টুনিস্ট কালার হয়ে গেছে, আপনারা এটা ঠিক করে দিন। এইটার কালার ঠিক করতে আমরা অবস্থা খারাপ হয়ে গেছিল, এটার কালার গ্রেডিং করতে। কালার গুলো যদি সফট গ্রেডের কালার করেন তাহলে সফট গ্রেডের কালার রাখবেন, যদি আপনার লোগোর গ্রেডের কালার রাখেন তাহলে লোগোতে যে কালার আছে ওইটি রাখবেন। যদি আপনার মনে হয় যে না একটু অন্যরকম একটু গ্লোসি গ্লোসি লাগবে তাহলে আপনি উড়া জুড়া কালার দেন, কোনো সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা আছে কেমন ওয়েবসাইট ডিজাইন করবেন। আচ্ছা, এরপর আর কি পার্ট আছে আমাদের, এরপর হচ্ছে আমাদের এই পার্টটা, স্কেলের পার্ট। হ্যাঁ, তো স্কেলের পার্টে কি আছে, স্কেলের পার্টে ধরেন এই জিনিসটা নিলাম, আবার এটাও আছে, আমাদের এত দুইটারে কেমনে নেওয়া যায়, দুইটা একসাথেই আছে, কপি করলাম। এখন আমার কি নিতে হবে এদিকে, এটা কি কন্টেনার, একটা কন্টেনার, আমি একটা কন্টেনার আমি টেক্সট রাখবো, কি নিতে হবে আমার এদিকে প্লাস থেকে, টেক্সট, টেক্সট এডিটর নেবো নাকি ইয়া নেব, হেডিং নেব, এটা দেখেন। আচ্ছা হেডিং নিলাম, কোনো সমস্যা নেই, আপনারা যেমনি করবেন এমনি করে দেব। ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ আ বিগ ডিল, এরপরে নিচের লাইনে লেখা টেক্সট এডিটর, ওকে, টেক্সট এডিটর নিলাম। আচ্ছা, এবার আমার কি করতে হবে, এটা সেন্টার লাইন করা আছে, এই জিনিসটা সেন্টার লাইন করা আছে, তো আমি এই জিনিসটা কপি করলাম, কন্ট্রোল সি, হেডিং কোয়েশ্চেন কোনো সমস্যা নাই, হেডিং বলবেন যে প্যাডিং বলবেন যেদিকে ইচ্ছে এদিকে বলেন, আমি বয় দিতে বসে দিলাম। এবার দেখেন এই জায়গা কতক্ষণ ধরে কইছি না যে কোড শো নিয়ে, এবার দেখেন ওইদিকে কোড এডিটরের ভিতরে দেখেন একটু, দেখছেন আমি মানে কালার কোড কই থেকে আনছি কোন ওয়েবসাইট থেকে আনছি সব এদিকে লেখা আছে, দেখেন এই যে আমার নাম কল স্পান, মানে পুরো এইচটিএমএল কোড উড়ে নিয়ে আয় পড়ছে। তো এটা রিমুভ করার জন্য রাস্তা কি, কন্ট্রোল এ দেন, কাটেন, এটা নিয়ে, এটা বাটফারি সিস্টেম আর কি, যে কোনো হোয়াটসঅ্যাপের ভিতরে নিয়ে ফালাই দেন, ফালাইয়া এটা আবার কন্ট্রোল এ দিয়ে কপি করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে বয়া দেন, দেখবেন যে আর কোনো কাহিনী নেই, এটা প্লেন টেক্সট হয়ে যাবে। ঠিক আছে, আমার এই ওয়েবসাইট এমনি করা।
হ্যাঁ গুগল না তো তাহলে তো হইছে ঠিক আছে আপনি সবসময় তো ইথিক্যাল ওয়েতে কাজ করতে হবে এরকম কথা আছে মাঝে মধ্যে একটু গ্রে আর টেকনিক অ্যাপ্লাই করুন আচ্ছা এবার এটা একটু ছোট আছিল না এটা একটু ছোট রাখলাম ধরেন এতটুকু রাখলাম রাখার পর এদিকে আমার একটা লাইন আছে এদিকে কি লাইন আছে কন্ট্রোল সি দেন কোন লেখাটা এটা তো হেডিং হেডিং এর ভিতরে তো আপনার এসব লেখা হবে না হেডিং এর ভিতরে এসব জিনিস আসবে না টেক্সট এডিটরের ভিতরে আসবে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন এটাতে সিলেক্ট করেন চলে আসবে এদিকে এসো মাইন্ড করছে গিয়ে ওইটা নিজে নিজে কাজ করতে চাইছো মানে টায়ার্ড হয়ে গেছে কাজ করতে করতে হুম কর্পোরেট লেভেল কি লেগে আসছে এবার এটা সেন্টার লাইন করে দেন স্টাইলে যাই সেন্টার লাইন এবার দেখেন ওইটার ভিতরে কিন্তু স্পেস নাই এদিকে কি তেমন কোনো একটা স্পেস আছে দুটার ভিতরে কোনো স্পেস কিন্তু নাই মানে স্পেসটা যদি আমি রিমুভ করতে চাই আমার কি করতে হবে দুইটার ভিতরে কমাই দিতে হবে দুইটার ভিতরে যদি আমার কমাইতে হয় কোনটারে কমাইতে হবে বেশি মানে এগুলো কি কমানো যাবে চলুন দেখি কমানো যায় কিনা অ্যাডভান্সে যান এদিকে আমার রাইট থেকে এটাতে একটু উঠাইতে হবো তাহলে এটা যদি আমি কমাই গেছে কিনা দুজনের কাছাকাছি গেছে কেন ওদের মধ্যে যে সম্পর্কটা দরকার ছিল এটা আমরা করে দিছি এবার এসে যদি আপনি কালার টালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি কালার টালার চেঞ্জ করে দিবেন আপনার যেমনি ইচ্ছা এমনি এমনি কালার চেঞ্জ করে ভাই কালার কোন দিকে চেঞ্জ করে ও আচ্ছা স্টাইলে নেই টাইপোগ্রাফি এর কোন দিকে যাইতে জানি টেক্সটাইল একটা কোনে জানি হ্যাঁ আচ্ছা এটা নিচে না ভুলে গেছিলাম আচ্ছা এটা এদিকে এরকম এরপরে ধরেন এটা দিয়ে দিলাম এবার এটা যদি কালার দিতে চান আপনি নিজে কালার দিবেন আর যদি এটা এমনি কালার ছাড়া রাখতে চান আপনি কালার ছাড়া রেখে দিবেন এটা আপনার ইচ্ছা আপনি যেমনি ইচ্ছা এমনি রাখেন আপনি যেমনি রাখবেন এটা এমনি থাকবে এবার যদি ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চান তখন কি করতে হবে না এটার ব্যাকগ্রাউন্ডে কালার যদি দিতে চান তখন কি করতে হবে থ্রি সিক্স ডটে ক্লিক করবেন সিক্স ডটে ক্লিক করে স্টাইলে যাবেন স্টাইলে গিয়ে কালার দিবেন হোভার করতে চাইলে হোভারে যাবেন আর যদি হোভার না দিতে চান হোভারে যাওয়ার দরকার নেই এদিকে কালার নিয়ে আপনি এটা কালার দিয়ে দেন যে কালার মন চাই ওই কালার দিয়ে দেন কেউ মাইন্ড করতো না ধরেন এই কালারটা আমরা রাখলাম এবার গেল এটা এবার আমাদের কি আছে ডিজিটাল মার্কেটিং টাল মার্কেটিং ঠিক আছে এখন এই জিনিসটা আমার লিখতে হবে এই জিনিস লেখার জন্য আমার কি করতে হবে বলেন কয়টা নিতে হবে বলুন একটা টেক্সট আছে খালি যেহেতু একটা টেক্সট আছে একটা নিলে হয়ে যাবো ঠিক আছে এরপর এদিকে আমার কি রাখতে হবে প্লাসে গেলাম প্লাস থেকে আমার হেডিং রেখে দিলাম হেডিং এ কি আছে কন্ট্রোল ভি এটা কি লিখে বারবার আইতেছে ধরেন ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং অনেক বড় হয়ে গেছে না লেখাটা এটা একটু ছোট করে দিই কোন দিক থেকে জানি ছোট করে ভাই এই দিক থেকে ছোট করে ধরেন এতটুকু রাখি এবার এটা সেন্টার লাইন করে দেন কাহিনী শেষ এবার এবার কি আছে এদিকে প্রোগ্রেস বার আছে এটা বলা হয় প্রোগ্রেস বার ঠিক আছে
এখানে প্রোগ্রেস বার লাগবে। তো এদিকে আমার প্রোগ্রেস বার কয়টা আছে, এদিকে একটা পার্ট আছে, এদিকে একটা পার্ট আছে, এদিকে একটা পার্ট আছে, দুইটা পার্ট। তাই আমার দুইটা পার্ট নিতে হবে। ধরেন দুইটা পার্ট নিলাম আমরা এদিকে। এবার প্রোগ্রেস বার, এদিকে এসে সার্চ করেন প্রোগ্রেস বার, এই যে দেন প্রোগ্রেস লেখাতে আয়া পড়ছে। অনেক ভালো, বুঝে ভালো। ঠিক আছে, এবার এটা জাস্ট কি করবেন, কপি করেন, পেস্ট করেন, কপি করেন, পেস্ট করেন। মাইন্ড করে গেছে, মাইন্ড করে গেছে। কপি পেস্ট, তিনটা ছিল না, তিনটা আসছে। এবার এই জিনিসটারে ডাইরেক্ট এদিক থেকে ধরে কপি, এদিকে না পেস্ট। এই তিনটা তো আসার কথা, তিনটা এলো না কেন? কন্ট্রোল জেড, এইদিকে ধরে কপি, এদিকে না পেস্ট। এবার একটা বেশি বিল লেগেছে, এটা ধরে ডিলিট, কাহিনী শেষ। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, বুঝতে পারলে অনেক ধন্যবাদ। এবার ধরেন এটারে আপনি ডাইরেক্ট কপি করে দিবেন, তখন কি করবেন, এটা ধরেন কপি করেন আর একটা দুইটা পার্ট নেন, দুইটা পার্ট না নিলেও চলে। এদিকে আইন না, এটা ধরেন, এটা ধরে পেস্ট করে দেন, কাহিনী শেষ। বুঝতে পারছেন বিষয়টা? কোনো ডাউট আছে? একদম ক্লিয়ার? এবার ধরেন এটারে আপনি কি করবেন, ডুপ্লিকেট করে দেন, ডুপ্লিকেট করে এটারে জাস্ট এটার মাঝখানে না বসায় দেন। এবার এটার নাম দিয়ে দেন কি, কি নাম আছে এটার, ওয়েব। কন্ট্রোল সি ধরেন, এই পেস্ট, এন্টার মেরে দেন, কাহিনী শেষ। ওই কোড চলে বসছে। মানে এত ভদ্র তারা, কষ্ট দিতে ভালো লাগে আর দিয়ে দিল। ঠিক আছে, তো ওই পার্টটা রেডি হয়ে গেল। কারণ আপনি এগুলোর ভিতরে প্রোগ্রেস বারের ভিতরে কাজ করবেন, তো করেন, সমস্যা কি, সবকিছুই তো করতে পারেন। মাইক স্কিলের জায়গাতে লেখা দেন, ধরেন আপনি কি করেন, ফেসবুক অ্যাড, মেটা, মেটা লিখতে সহজ, মেটা অ্যাডস। ঠিক আছে, এরপরে এটাতে কি আছে, জি অ্যাডস। আচ্ছা, অ্যাডটা শুরু হয়ে গেছে, অ্যাডস, ওয়ার্ড, ওয়ার্ডপ্রেস। এরকম করে করে আমি আর বাকি দেখা যাচ্ছি না, এগুলো আপনি বুঝতে তো পারতেছেন কেমনে কাজ করবো। এখন ধরেন আপনি দেখছেন যে এই দুইটা একটু কাছাকাছি আসুক, মানে ওদের ভিতরে একটু কাছাকাছি চলে আসুক, তখন কি করবেন, তখন এটাকে সিলেক্ট করেন বা এটাকে সিলেক্ট করেন, যেটাকে সিলেক্ট করেন প্লাস মাইনাস করে দিবেন। এটা একটু আনলিঙ্ক করে দিবেন, বটনটা একটু কমায় দিই, দেখেন এটা ওঠা শুরু করছে। কত হচ্ছে, কেন মাইন্ড করছে। আনলিঙ্ক করেন, বটনটা কমায় দেন, এ বারিশ না কম। তো কি করবেন, এদিকের আগে কাজ পুরোপুরি, একটার কাজ পুরোপুরি শেষ করবেন, শেষ করার পর আমি যে কপিটা করলাম এই কপিটা করবেন। নাহলে এখন কি হবো, এখন আপনার প্রতিটা ধরে ধরে আবার করতে হবে কাজ। তো করার দরকার নেই, আগে একটা পুরোপুরি প্রপারলি রেডি করবেন, মানে ফরম্যাটিংটা রেডি করবেন, ফরম্যাট রেডি করে জাস্ট পেস্ট করে দিবেন সব জায়গার ভিতরে। এরপরে যে ধরে ধরে এডিট করে নিবেন যে কোন জায়গা থেকে এডিট করতে হবে। এই বেশি কঠিন লাগতেছে বিষয়টা, সহজ না। ওয়ার্ডপ্রেস অনেক মজার একটা জায়গা। এবার ধরেন আপনি মনে করেন 100-এ 100, আপনি মনে করেন গুগল এর এক্সপার্ট, মানে মার্ক জুকারবার্গ, আপনি 100-এ 100, কোনো সমস্যা নেই। আপনি যদি 95 হন, আপনি স্কোর হচ্ছে ধরেন আরো কমান, ধরেন 92। আপনার যত স্কিল সেট আছে ওই স্কিল সেটটা দিয়ে দিবেন, প্রতিটার ভিতরে স্কিল সেট সেট করে দিবেন, ওইগুলা ওই অনুযায়ী অ্যানিমেশন করুন। বুঝতে পারছি? আচ্ছা, ওয়েব ডিজাইনার, ইনারের ভিতরে আছে ওয়েব ডিজাইনার, যা ইচ্ছা তাহলে দাও, কোনো সমস্যা নাই। এরপরে কি পার্ট আছে আমাদের এদিকে, এরিয়া দেয়া যাচ্ছে না, এটি সেম জিনিস। এরপরে ক্লায়েন্টস, এই যে এই পার্ট তো করতে পারবেন নাকি, কেমনে আছে এটা তো জানেন, বুঝতে পারছেন তো, না দেখাইতে হবো? হ্যালো, দেখাইতে হবো না দেখাইলে ভালো হয়? ওই মিয়া, এতক্ষণ ধরে কি দিয়ে যাচ্ছি। তাহলে কন্টেনার কয়টা লাগতেছে আমার, এটা আপনি কোন, আপনি বলেন কন্টেনার কয়টা লাগবে, এই যে এই ডিজাইনটা করতে আমার কন্টেনার কয়টা লাগবে? হ্যাঁ, একটা। এখন একটার ভিতরে, কন্টেনারের ভিতরে আমি কি নিব, একটা নিলাম, কন্টেনারের ভিতরে এটা কন্টেনার নিলাম, কন্টেন্ট কি হবো, কন্টেন্ট কি হবে, এদিকে থেকে আমি কি নিব, হেডিং। গুড, পারেন তো, ওটাই মিয়া কষ্ট দেন।
হ্যাঁ, প্র্যাকটিস কার প্র্যাকটিস আমার। ধরেন এটা দিলাম, ঠিক আছে, এবার এটা কি করতে হবে, এটা সেন্টারে আছে, সেন্টারে কিভাবে নেবো বলেন। হ্যাঁ, হ্যাঁ জান স্টাইলে, এরপরে অ্যালাইনমেন্ট উইথ সেন্টার, আচ্ছা। এবার এটা কালার চেঞ্জ করবো, কেমন কালার চেঞ্জ করবো? টেক্সট কালার, টেক্সট কালার কোন দিকে জানি আছে, আরো নিচে কোন দিকে, ও আচ্ছা এটা। আচ্ছা, তো আপনার পছন্দের কালার কি দেখুন, গোলাপি? আমার কালার পছন্দের কালার কি? ব্লু, আচ্ছা, আর কঠিন অবস্থা, ট্রাস্ট, ব্লু মিন্স ট্রাস্ট, আচ্ছা ঠিক আছে। এই মাইন্ড করে গেছে। আচ্ছা এরপরে বলেন, এরপরে কি পার্ট আছে আমার এদিকে? ড্রাইভিং টেকনোলজি অফ লিডিং ব্র্যান্ডস। তো এদিক থেকে আমার কি নিতে হবে তাহলে এই লেনটা বসানোর জন্য? আরেকটা কন্টেনার তো দরকার নাই, আপনার কন্টেন্ট দরকার, কন্টেন্ট এই কন্টেনারের ভিতরে সব ঢুকবে। এখন আমার কি নিতে হবে বলেন, কি নিতে হবে এটার জন্য আমার কি করতে হবে? কই যাবো? ক্লাস আইকনে গেলাম, এরপরে টেক্সট এডিটর, আচ্ছা টেক্সট এর উপরে দেবো না নিচে দেবো? আচ্ছা দিলাম, এরপরে এটা পেস্ট করে দিলাম নাকি? আসলো এটা, কোড টোড নিছে না, গুড। এবার এটা এটা তো সেন্টার অ্যালাইন করতে হবে, সেন্টার কেমনে করবো? ইয়াতে গিয়ে সেন্টার অ্যালাইন, ঠিক আছে। এবার এই টেক্সট একটু বড় করতে করার দরকার আছে কিনা? কোন দিকে? আচ্ছা স্পেসিংটা মানে লাইনের, সেন্টেন্সের স্পেসিং কমাইতে হবে নাকি? আচ্ছা এটার কালারটা কি চেঞ্জ করার দরকার আছে? আচ্ছা, এটা গ্রে কালার আছে, আচ্ছা সমস্যা নেই, এটা অ্যাডভান্স। তাহলে এদিকে কি করতে হবে, আমার স্পেসিংটা কমাইতে হবে। এই যে একটা স্পেস আছে, স্পেসটা কেটে দিই। তাহলে স্পেসিং কমাইতে গেলে আমার কই যেতে হবে? অ্যাডভান্স, এরপরে মার্জিন, লিঙ্ক না আনলিঙ্ক? আচ্ছা আনলিঙ্ক করে কোনটা কমাবো কোনটা বাড়াবো? কোন দিকে নিবেন, এই যে লেখাটা আছে ড্রিভেন্টারে কোন দিকে নিবেন? উপরের দিকে নিব, তো উপরের দিকে নিবলে অ্যাডভান্সে কি করতে হবে? শিওর? দুইটাই করে দিয়েছি, কোনো সমস্যা নেই, কিন্তু আমার এদিকে টেক্সটটা সাইজটা বাড়াই দিতে হবে। টাইপোগ্রাফি, এই মাইন্ড করছে কেন এটা? মাইন্ড করলে ওই লেগে, মাইন্ড করছে বালাই দেন, সমস্যা নেই, মাইন্ড করতে দেন। এরপরে কি আছে, আমার এদিকে একটা স্লাইড শো এর অপশন আছে না, মানে এদিকে হচ্ছে স্লাইড শো হচ্ছে, তো এদিকে থেকে আমি প্লাস আইকনে গেলাম, প্লাস আইকনে যাওয়ার পরে ধরেন এদিক থেকে আমরা দেখি কিছু আছে কিনা নেওয়ার মতো। পোর্টফোলিও যদি নিতে চান পোর্টফোলিও বানাইতে পারবেন, লুপ যদি দেখা যান ক্যারাজোলার মতো লুপ দেখাইতে পারবেন, লুপ গ্রিড যদি করতে চান গ্রুপ গ্রিড করতে পারবেন, আপনার যেটা ইচ্ছে আপনি এদিক থেকে এটা নিতে পারবেন, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এদিক থেকে আমরা কোনটা নেই, ধরেন লুপ গ্রিডটা নেই, এদিকে নিচে রাখি, এটা নিচে ফেলাইলাম, গেছে গো, কন্ট্রোল জেড, লুপ গ্রিড নিছিলাম নাকি? নিচে পড়লো। এবার দেখেন এদিকে হচ্ছে আপনার কি করতে হবে, ক্রিয়েট টেমপ্লেট করতে করতেছে, এখন এর ভিতরে আপনার টেমপ্লেট টেমপ্লেট বানাইতে হবে, এত কাহিনীর ভিতরে যদি না যেতে চান সহজ সিস্টেম করে দিবেন কি, আপনি এদিক থেকে লুপ গ্রিড নিয়ে আনেন, লুপ গ্রিড এনে বসাই দেন, লুপ গ্রিডও আপনার টেমপ্লেট বানাইতে হবে, মানে সব এর ভিতরে ঝামেলা করে রেখে দিয়েছে এরা নতুন করে। সহজ কি দেখা দেওয়া যায় আপনার, স্লাইড দেখা দিই আপনার, ইমেজ দেন, আপনার যে ক্লায়েন্টের যে ইমেজ আছে ওই ক্লায়েন্টের লোগো দিয়ে দেন, লোগো দেওয়ার পরে কন্টেন্ট কি দিবেন দিয়ে দেন, স্টাইল কি থাকবে স্টাইল গুলো অ্যাড করে দেন, স্টাইল দিলে দিবেন না দিলে নাই কোনো সমস্যা নেই। বুঝতে পারছি বিষয়টা? আমারটা লুপের, ওই যে প্রিমিয়াম দিয়ে করা যায়, প্রিমিয়াম আরেকটা টুলস ইউজ করছিলাম আমি, ওই কারণে ওইটা এরকম হয়ে আসতেছে। আর আমার এই দিয়ে করতে গেলে আবার টেমপ্লেট বানাই দেবো, টেমপ্লেট বানায় টেমপ্লেটের জন্য সবকিছু ইনস্টল করতে হবে, ইনস্টল করে এরপর আবার এটা কানেক্ট করতে হবে, বহুত কাহিনী, দরকার নেই এত কিছু কাহিনী করার।
আচ্ছা, এরপরে কি আছে? তারপর ফুটার আছে। ফুটারটা আজকে না দেয়, ফুটারটা আমরা আগামী ক্লাসে দেখাই দেবো, ঠিক আছে? আজকে এর দূরই খান, বেশি খেলে আবার পেটে সমস্যা হইতো না। হ্যাঁ। না, 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 এটা এমনি আন্ডারলাইন, এদিকে এই যে এদিকে আন্ডারলাইনের অপশন আছে। আপনি যখন টেক্সট এডিটরে আসবেন, এদিকে আন্ডারলাইনের অপশন আছে। এদিক থেকে এটা ওপেন করে যদি দেন, এটা কই গেল? কন্ট্রোল ইউ, এই যে কন্ট্রোল ইউটিউব দিছি আন্ডারলাইন এভার্স, বুঝতে পারছি? এটা টেক্সট এডিটর থেকে এটা আসে। আবার এটার ভিতরে যদি আপনি দেন কন্ট্রোল ইউ, আরে আপনি ভালো জিনিস মনে করছেন। আমিও যখন এটা দিয়েছিলাম তখন আমি চেক করে দেখছি আসলে হাইপার লিঙ্ক আছে কিনা। আমি নিজে ভুলে গেছি আমি কি করছিলাম। না, এটা কোডিং হিসেবে ধরে না, এদিকে হচ্ছে আপনার কালার কোড আছে না এদিকে একটা, ওই কালার কোডটা ধরে ফেলছিল তারা। কালার কোড ধরছে, স্পান ধরছে, রো কলামের এদিকে একটা হিসাব আছে। এদিকে এইচটিএমএল যদি বুঝেছেন তাহলে এদিকে একটা রো কলামের হিসাব আছে। ওই রো কলামের হিসাবটা সহ কোডটা সহ ধরছিল সে। সাথে আমার ওয়েবসাইটের যে র্যাঙ্ক, মানে যে কিওয়ার্ডের র্যাঙ্ক উঠেছে ওই কিওয়ার্ড সহ নিয়ে গেছিল। এই হচ্ছে আবার আপনার কাহিনী আর কি। তো এটি তো কেমনে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন এটি তো দেখছেনই, বুঝতেছেনই, এরিয়া দেখাইতেছি না। তো এই হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে আপনি সবকিছু করছেন, অনেক ভালো ওয়েবসাইট বানাইছেন, সব ডিজাইন করছেন, খুব ভালো, কোনো সমস্যা নাই। মানে এখান দিয়ে সুন্দর করে কাটটা দিয়ে যাবেন, সব শেষ। ঠিক আছে, আপনি এতক্ষণ ধরে সবকিছু করছেন খুব ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি পাবলিশ করবেন না, এদিকে পাবলিশ করবেন না, আপনার ওয়েবসাইট উধাও। এবার আসেন একটু আপনার কোন ওয়েবসাইটে কি দেখাবে এটা একটু দেখি আমরা। এটা একটু রিলোড দেই। এটা হোম পেজ। হোম পেজে কিছু নাই, আমরা হোম পেজে কাজ করি না। আমরা কোন কোন পেজে কাজ করছিলাম? অ্যাবাউট পেজে। তো অ্যাবাউটে যাই, অ্যাবাউটে কিছু আছে কিনা দেখি। অ্যাবাউট পেজও খালি। যেহেতু খালি, আমরা অ্যাবাউট পেজ খালি রাখলাম, এটা পাবলিশ দিলাম। পাবলিশ দিলাম, এবার এদিকে যায় আমরা একটা রিলোড দিই। ম্যাজিক, দেখছেন? এটা কিন্তু আগে লোড নিয়ে নিছে, খেয়াল করছেন কিনা কইতে পারতাম না। এটা কিন্তু আগে লোড নিছে, এবার দেন কত বড় আইতেছে এটা। অ্যানিমেশনের কাহিনীটা বুঝতে পারছেন? যদি কাজ করতে হয় আপনার সবকিছুর ভিতরে অ্যানিমেশন দিতে হবে। আপনি একটাতে অ্যানিমেশন দিচ্ছেন, আরেকটা অ্যানিমেশন দেন নাই, তখন আপনার মানে ওয়েবসাইট ঢুকে মানুষ মানে বিব্রতকর পরিস্থিতি হয়ে যাবে যে কি হইলো কাহিনী। মাথা পরে আইতেছে, বডি আগে আয় পড়ছে। অ্যানিমেশন টাইমটা কমাই দিতে হবে, হ্যাঁ। এরকম করে আপনি নিজের মতো করে ডিজাইন করে নেবেন, ঠিক আছে নি বিষয়টা? বুঝছেন? দেখা যেতে পারে কিছু। মেইন জিনিস হচ্ছে কন্টেন্ট আর কন্টেনার। আপনি কন্টেনার আর কন্টেনার যদি বুঝতে পারেন, যে কোনো কাজ এদিকে করতে পারবেন। বুঝতে পারছি? আর এদিকে যদি আপনি অ্যাডভান্স লেভেলের কোনো কিছু করতে চান সেক্ষেত্রে আপনি অ্যাডভান্সে আগে কাজ করবেন। নরমাল যে বেসিক জিনিসপত্র আছে, কালার করা, বর্ডার দেওয়া, শেপ দেওয়া, স্ট্রোক দেওয়া, নরমাল যে কাজগুলো আমরা মোবাইলের ভিতরে কাজ করি ডিজাইনের ক্ষেত্রে, ওইগুলো হচ্ছে স্টাইলে থাকে। আর লেআউটের ভিতরে কি হচ্ছে, আপনি যে পার্ট নিয়ে কাজ করতেছেন ওই পার্টের জিনিসপত্রগুলো, মানে বেসিক যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো থাকে। ওগুলো ধরে ধরে একটু দেখবেন, যদি কোনো অপশনে বুঝতে অসুবিধা হয় সেই অপশনটা ধরে নিয়ে আয়। কারণ এদিকে এত হাজার হাজার অপশন আছে, আপনারা দেখে শেষ করতে পারবেন না। কাজ করার সময় একটু চেষ্টা করবেন যে করার মানে পুরো ডিজাইন করার। আর অন্তত ৩ টা পেজ ডিজাইন করবেন। যদি টাইম লাগে টাইম নেন, ঠিক আছে? দরকার হলে ক্লাস বন্ধ রাখেন, তারপরও অন্তত ৩ টা পেজ যাতে ডিজাইন করা হয়। হোম পেজ সহ। আপনি এইদিকে যান কি এর? আপনি নিজে কন্টেন্ট লিখবেন। আপনি ইংলিশ কোর্স করেন? আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কি জানি কয় ইয়ে করেন, কি জানি কয় কন্টেন্ট যেটা আছে, কন্টেন্ট নিজেই লিখতে হবে, কিছু চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট লেখানো যাবে না। এটা কিন্তু 100%। কিছুদিন আগে গুগলও কিন্তু এই কাজ করছে। মানে যত চ্যাট জিপিটি দিয়ে যত কন্টেন্ট লেখা হয়েছে সব ওয়েবসাইটে র্যাঙ্ক আউট করে দিয়েছে। বুঝতে পারছেন? তো ওই কাজও করা যাবে না। তো ওই জিনিসগুলো মাথায় রাখবেন। এরপর আরো কিছু জিনিসপত্র যেদিকে আছে এটি ধরে ধরে একটু কাজ করার চেষ্টা করবেন, হ্যাঁ? যেমন ডিভাইডার আছে। ডিভাইডারে এদিকে ফালাই দেন। কত বড় এক ডিভাইডার হয়ে গেছে দেখছেন? একটা লাইনে বসে এদিকে। আপনার কি কে ইয়াতে মেল চিপের ক্লাস করাইছি? করানো তো কথা না, এসিও তো শেষ হইছে না হলো। না, ডিভাইডারের ভিতরে কোনো টেক্সট মেক্সট নেই। ডিভাইডারে আপনি অনেক ধরনের ডিজাইন করতে পারেন। এতটুকুই। মানে যেটা ইচ্ছে এটা করতে পারেন আপনি। ডিভাইডারের কাজ শুধু ডিভাইডই করবো, আর কিছু করবো না।
বডি হিসেবে আপনি বডির ভিতরে যেটা রাখবেন না বডি হিসেবে থাকবে, যেটা ফুটারে রাখবেন না ফুটার হিসেবে থাকবে। মানে আপনার মাথার নিচের যা আছে এটা আপনার বডি, আপনার ফায়ার হাড় হচ্ছে ফুটার। কারণ আপনি কইতে পারেন যে ফায়ার আঙ্গুল আমার পেটে আছে মানে এটা ফুটার, বুঝতে পারবেন না। ঠিক আছে, তো যেটা যে জায়গাতে থাকবে ওইটা ওই জায়গাতে। এখন যদি এই যে ইয়াটা যদি এই যে ডিভাইডারটা যদি আপনি ফুটার পার্টে এনে রাখেন তাহলে পার্ট অফ ফুটার পার্ট। ঠিক আছে, এটা বডিতে আছে, এটা পার্ট অফ বডি পার্ট। এটা বুঝতে পারছি, ডিজাইন করতে পারবেন নি? পারবেন নি? কঠিন লাগছে? সহজ না? আমি অনেক অপশন দেখাই নাই এই কারণে সহজ লাগছে। ঠিক আছে, এটাই করেন, এটা দিয়ে পুরো ওয়েবসাইট বিল্ড করে দিতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, প্রথম দিন যে প্রথম যখন কাজ করতে পারবেন তখন মাথা মাথা গরম হয়ে যাবে। আমার ওয়েবসাইটে আমি বিল্ড করছি মনে হয় কত 72 ঘন্টা লাগছে, 72 না জানি 79 ঘন্টা লাগছে টানা। মাঝখানে খালি ঘুমাইছি আর খাইছি, আর কোনো কাম করছি না। ভিডিও দেখছি, করছি, খাইছি, ভিডিও করছি, করছি, খাইছি, দুটোই কাজ। ঠিক আছে, তো এত কঠিন করে তো আর কিছু দেখাই নাই, সব সহজ জিনিসই দেখাই দিছি। যদি কোনো জায়গাতে আটকায় যান, মানে এই জিনিসটা পারতেছি না, তখন এটা নোট করে আনবেন যে এই জিনিসটা পারতেছি না। না পারার মতো কিছু রাহি নাই, সবকিছুই দেখা গেছে মোটামুটি একটা ওয়েবসাইট। আমার ওয়েবসাইট যেটা আছে এটাই তো আপনারা দেখাইছি, বাইরে তো কোনো কিছু দেখাইনি। অপশন যেগুলো আছে এগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। আর যদি মনে করেন যে না ওয়েবসাইট বানাই জানতাম না, ওয়েবসাইট কিনা নেব, কিনে আনলাম $30 $32 দিয়ে একটা ওয়েবসাইট কিনা, নিজের নাম টাম যা আছে ইনফরমেশন কন্টেন্ট চেঞ্জ করে দেন, শেষ কাহিনী। এবার দেখেন আপনার মোবাইল, আমার যে কোনো কাজ করতে গেলে আমাদের সবসময় মাথায় রাখতে হয় মোবাইল ফ্রেন্ডলিনেস। তো মোবাইল ফ্রেন্ডলিনেস মাথায় রাখতে হলে আমার এখন এটা কোন মোডে আছে? ডেস্কটপ মোডে। এটা হচ্ছে ট্যাব মোড, এটা হচ্ছে মোবাইল মোড। এখন আমি একটু মোবাইল মোডে ক্লিক করি, দেখেন আমার মোবাইল মোড হচ্ছে এরকম দেখাবে সাইট। বুঝতে পারছেন? আমার মোবাইল মোডে আপনি চাইতেছেন এটি একটু ঠিকঠাক করতে, এরকম মানুষ করবেন, এটা মানুষ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে ক্লিক করেন, ক্লিক করলে আপনার এই জায়গাটা ওপেন হবে, এই যে কিছু ওপেন হবে। এই যে দেখেন আমি এটা কপি করে আনছি না, একটু ভালো করে লক্ষ্য করে এই জায়গাটার ভিতরে কোড আই, একদম ক্লিক করবে এদিকে কোড আসবে, দেখেন কোড আছে একটা ব্যাকএন্ডে, কোড আই, এটা কিন্তু এডিটরে যাইতেছে। আচ্ছা ভিজুয়াল আছে, টেক্সটে দিয়ে এই যে দেখেন কোড, দেখছেন পুরো কোডটা ধরে রাখছে। তো কপি করলে কি হবো বুঝতেছেন তো? কপির কথা কেটা কইছিল? আপনি কইছিলেন, বুঝেন নাই? সব দেখায় বলবো, কপি করা যাবে না, বিষয়টা ক্লিয়ার? এবার মোবাইল মোডে আপনি যদি ঠিকঠাক করতে হয় কোনো কিছু, সেক্ষেত্রে আপনি মোবাইল মোডে এই জিনিসগুলো, যেমন এটা ছোট করতে চান, বড় করতে চান, টেক্সট এডিট করতে চান, আপনি মোবাইল মোডে যা করবেন এটা মোবাইল মোডেই থাকবে, এটা আবার কম্পিউটার মোডে যাবে না। এবার এদিকে টাইপোগ্রাফি আপনি যদি সাইজে ছোট করতে চান, যে সবটা এক লাইনে থাকুক, আপনি এটা ছোট করতে পারবেন। আপনি চান এটারে কিছু একটা করতে, এটা আরো ছোট করতে, আপনি ছোট করেন, সমস্যা কি? টাইপোগ্রাফিতে যান, হ্যাঁ, হ্যাঁ, কন্টেনার, না কন্টেনার আপনি যখন মোবাইল মোডে দেখতেছেন তখন দুইটা কন্টেনার উপরে নিচে হয়ে যাবে, আর ডেস্কটপ মোডে দুইটা কন্টেনার সমান সমান থাকবে, কারণ ডিসপ্লের একটা ফ্যাক্টর আছে না, রেশিও। তো ওই জায়গা থেকে দুইটা দুই রকম থাকবে, যেমন এদিকে আমার দুইটা কন্টেনার, এটা দুইটা কন্টেনার ছিল না, এটা একটা কন্টেনার ছিল, আমার পাশে আসলে এই কন্টেনারটা, কিন্তু মোবাইল মোডে কি হইতেছে দুইটা কন্টেনার উপর নিচে হয়ে গেছে, তো ওইরকম করে দেখাবে জিনিসটা। তো এদিকে আপনার পুরো কন্টেন্ট রেডি, মানে পুরো সাইটটাই রেডি করা থাকবো, জাস্ট আপনার ছোটখাটো কিছু বিষয়, অ্যালাইনমেন্টের কিছু ছোটখাটো বিষয় আছে, ওই জিনিসগুলো আপনার মোবাইল ভার্সনে ঠিক করে নিতে হবে ওয়ার্ডপ্রেস থেকে। বুঝতে পারছি বিষয়টা? কোনো ডাউট আছে নি? এটা সাইড লোড দিলে কেমন লাগে একটু দেখি। এই যে সব কাজ করতেছে অ্যানিমেশন, এটা যতক্ষণ না আপনি এই জায়গাতে আইতেছেন ততক্ষণ পর্যন্ত এটা লোড নেয়। বুঝতে পারছেন? অ্যানিমেশনটা এমনি কাজ করে। আপনি যতক্ষণ এদিকে না আসবেন ততক্ষণ পর্যন্ত লোড নেবে। এটা লোড করা থাকলে, পেজ লোড করা থাকলে এটা লোড নিবে। এই হচ্ছে কাহিনী। এখন বলেন কোন পার্টে কোনো সমস্যা আছে কিনা বুঝতে? হুম? হ্যাঁ? মোবাইল থেকে ডিজাইন করাটা? না, করলে আপনার সব নষ্ট হয়ে যাবে, এটা শিওর। ফেসবুক থ্রেশহোল্ড লিমিট, ফেসবুক থ্রেশহোল্ড হচ্ছে ধরেন আপনি আজকে এক জীবনের প্রথম অ্যাড চালাইছেন, ফেসবুক আপনার $1 দিবে, আপনি $1 অ্যাড চালাবেন, $1 অ্যাড চালাইলে $1 যখন ফিল আপ হয়ে যাবে তখন ফেসবুক আপনার কার্ডের থেকে $1 কার্ড নেওয়ার টাকা নেওয়ার চেষ্টা করবে। এরকম করে আস্তে 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 ধরেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার থ্রেশহোল্ড লিমিট $50 হয়েছে, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে $50 নাই, মানে $50 সমপরিমাণ টাকা আপনার কাছে নাই, কিন্তু আপনি পরবর্তীতে দিতে পারবেন, এরকম যদি হয়, লোন টাইপ, হ্যাঁ ক্রেডিট সিস্টেম, যদি এরকম হয় সেক্ষেত্রে ফেসবুক আপনার $50 ক্রেডিট দিবে,
ওইটা আপনি $50 যতক্ষণ না স্পেন্ড হয়ে যাচ্ছে ততক্ষণ ফেসবুক নিবে না। একটা টাইম দেওয়া থাকে, একটা ডেট দেওয়া থাকে, আর একটা হচ্ছে $50 লিমিট দেওয়া থাকে। হয় আপনি $50 ক্রস করবেন, আর না হয় এত তারিখে আপনার চার্জটা নিবে। যদি আপনি যেটা আগে হয়, যদি মনে করেন বলো যে আজকে কয় তারিখ, আজকে হলো 23 তারিখ, ধরেন আপনারে বলা হয়েছে আপনার $50 হচ্ছে থ্রেশহোল্ড লিমিট, বা আপনার চার্জ করাবে 25 তারিখ, দুইটার একটা। হয় আপনি $25 ক্রস করে যাবেন, না হয় আপনার $25 25 তারিখে চার্জ টাকা দিতে হবে। এমন হইতে পারে যে আপনি $10 স্পেন্ড করছেন, আপনার থ্রেশহোল্ড লিমিট $50, আপনি $10 স্পেন্ড করছেন, এখন $10 টাকাটা সে নিবে, $10 টাকাটা তাহলে কত তারিখ নিবে, 25 তারিখ, বুঝতে পারছি। আর ধরেন আপনি $10 $50 স্পেন্ড করে গেছেন, 25 তারিখে আপনার আয় নাই, আজকে 23 তারিখ, আপনার আজকে $50 স্পেন্ড হয়ে যাবে। তো $50 যখন স্পেন্ড হবে তখনই আপনার কার্ড থেকে সে টাকা কাটার চেষ্টা করবে। তো এই $50 যে থ্রেশহোল্ড লিমিটটা আছে, বা থ্রেশহোল্ড লিমিটটা হচ্ছে আপনার একটা ক্রেডিট সিস্টেম। আপনি যত বেশি অ্যাড চালাবেন তত বেশি আপনার ক্রেডিট সিস্টেম বাড়ে, বুঝতে পারছি। না না না, কার্ড ছাড়া তো আপনি করতে পারবেন না, কার্ড ছাড়া হইলে আপনার কেমন থ্রেশহোল্ড লিমিট দিব। আপনার ট্রানজাকশন করতে হবে, ফেসবুকের সাথে আমার ট্রানজাকশন থাকতে হবে। যেমন ধরেন $1 প্রথম দিন যখন অ্যাড চালাবেন, তখন $1 অ্যাড হয়ে গেছে, তখন $1 কাটবে, $2 হয়েছে $2 কাটবে, $3 হয়েছে $3 কাটবে। আর $3 হয়ে গেছে, তো আপনার পরবর্তী অ্যাডের জন্য $3 থ্রেশহোল্ড লিমিট দিবে। আবার $5 আপনি টাকা দিতে পারছেন, ক্লিয়ার করে দিচ্ছেন, আপনার থ্রেশহোল্ড লিমিট $5 হয়ে যাবে। $10 দিচ্ছেন, $10 থ্রেশহোল্ড লিমিট হয়ে যাবে। এরকম করতে 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 যত বেশি স্পেন্ড করতে থাকবেন, তত বেশি স্পেন্ড বাড়তে থাকবে। এরকম যদি হয় যে আপনি $20 আপনার থ্রেশহোল্ড লিমিট, কারণ থ্রেশহোল্ড লিমিট ক্রস করে গেছে, কিন্তু আপনার থেকে কার্ড টাকা কাটতে পারতেছে না, তখন কিন্তু আপনার অ্যাড ম্যানেজার ডিসেবল করে দিবে। আপনি আবার টাকা দিবেন, আবার অ্যাড গুলো চলা শুরু করবে। এই সিস্টেম নেই। আপনার কার্ডে কিছু আসবে না, ওইটা ক্রেডিট সিস্টেমটা ওই অ্যাড ম্যানেজার ভিতরেই থাকে, এটা ফেসবুকের নিয়ন্ত্রণে থাকে। কত শখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে আবার টাকা দিয়ে দিতে হবে, ওই সিস্টেমটা হচ্ছে এরকম। কিন্তু বাংলাদেশে বহুত বড় বড় রাঘব বোয়াল আছে, $1,000 পর্যন্ত নেয়, এটা মানে থ্রেশহোল্ড লিমিট 1,000 পর্যন্ত নেয়, নিয়ে সেটা অ্যাড চালায়, এর আর অ্যাড ম্যানেজার ইউজ করে না। আপনার কার্ড এড করবেন, কার্ড এড করে রেগুলার অ্যাড চালাইতে হবে, রেগুলার অ্যাড চালালে তখন আপনি থ্রেশহোল্ড লিমিট পাবেন। যেমন কুমিল্লার থ্রেশহোল্ড লিমিট মনে হয় একটার ভিতরে আছে $50, একটার ভিতরে মনে হয় $70, একটা $30। ঠিক আছে, আমরা চাইলে $70 অ্যাড চালাই, অ্যাড ম্যানেজার বন্ধ করে ফেলা রেখে দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, কোনো সমস্যা আছে এটার ভিতরে, কোনো ডাউট আছে, কোনো কিছু নেই, একদম ক্লিয়ার সব। হ্যাঁ, আচ্ছা, বাইরে গিয়ে তাহলে প্র্যাকটিস করেন। লাস্ট ক্লাসের দূরের পর্যন্ত রাখি, হ্যাঁ। হ্যাঁ, আরে ভাই।